সবাইকে শুভেচ্ছা। হোমিও ডাইজেস্টের পক্ষ থেকে আমি ডক্টর শাহিন মাহমুদ। আজকে আমাদের যে যথারীতি যে ক্লাসটি হয়, আমাদের লেজার রাইটিংস এর অনুবাদের ক্লাস, মঙ্গলবার দিন 9:30টায় সেই ক্লাসটিতে আমরা উপস্থিত হলাম এবং সময় মতো আমাদের ক্লাসটি শুরু হলো। তো আজকে আমরা ধারাবাহিকতায় যে আলোচনাটি করছিলাম, লেজার রাইটিংস এর অনেকেই নিয়মিতভাবে আমাদের লেজার রাইটিংস এর আলোচনাটি শুনে থাকেন এবং সেই আলোচনার পরিপ্রেক্ষিতে এবং সেই ধারাবাহিকতায় আমরা এবং পরবর্তী চ্যাপ্টারে যাব। আপনারা জানেন যে অ্যাডপশন অফ হোমিওপ্যাথি আজকের অধ্যায়টির নাম, এবং আরেকটি বিশেষ গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে এই অধ্যায়টিতে আলোচনা করা হয়েছে। গত পর্বে আমরা তার আগের অধ্যায়টি করেছিলাম, এবার হচ্ছে অ্যাডপশন অফ হোমিওপ্যাথি বা হোমিওপ্যাথিকে স্বীকার করা বা গ্রহণ করা। এই প্রসঙ্গটি নিয়ে আজকের আমাদের এই আলোচনাটি শুরু হতে যাচ্ছে। আশা করি আমাদের যারা নিয়মিত শ্রোতা আছেন তারা ইতিমধ্যে উপস্থিত হয়েছেন। আমরা এবার সরাসরি আমাদের সেই পাঠটিতে চলে যেতে পারি, যাতে পরবর্তীতে আমরা সময় পাই। বেশিরভাগ সময় দেখা যায় সর্বশেষ সময় পাওয়া যায় না হাতে। প্রতিদিন দুটো করে চ্যাপ্টার পড়তে চাই, কিন্তু একটা চ্যাপ্টার পরে আমাদের থেমে যেতে হয়। এই কারণে আমরা এখন শুরু করব। আজকে হচ্ছে অ্যাডপশন অফ হোমিওপ্যাথি এবং হোমিওপ্যাথিকে গ্রহণ করা বা স্বীকারকরণ। এখানে ডক্টর কেন্ট যা বলছেন, হোমিওপ্যাথি উইল নট বি ইউনিভার্সালি অ্যাডপ্টেড ফর ম্যানি সেঞ্চুরিজ। বহু শতাব্দী হোমিওপ্যাথিকে অনেকটা ভবিষ্যৎবাণীর মতো করে বলছেন যে হোমিওপ্যাথিকে বহু শতাব্দী পর্যন্ত এই পার্থিবভাবে, জাগতিকভাবে বা ইউনিভার্সালি তো মহাজাগতিক বোঝায়, আবার সম্ভব হচ্ছে সার্বজনীন ভাবে, সমগ্র বিশ্ব অনুযায়ী, সমগ্র বিশ্ব কর্তৃক, যাই হোক সার্বজনীন ভাবে বহু শতাব্দী পর্যন্ত হোমিওপ্যাথিকে গ্রহণ করা হবে না, স্বীকার করে নেওয়া হবে না। বাস্তবিক আমরা দেখতে পাচ্ছি ডক্টর কেন্ট যাওয়ার পর 150 বছর চলে গিয়েছে, স্বীকার করে নেওয়া হয়নি, এবং ডক্টর কেন্টের কথা মোতাবেক আরো বহু শত বছর প্রয়োজন পড়বে তার কথা মোতাবেক। There are many people in the world who cannot believe a great truth, however much evidence is presented in its favor. মানুষের মৌলিক স্বভাবের কথা বলছেন, মৌলিক নীতির কথা বলছেন ডক্টর কেন্ট এখানে। তিনি বলছেন যে বহু মানুষ রয়েছে পৃথিবীতে যারা মহান সত্য, প্রত্যক্ষ সত্য, বিরাট সত্য, গুরুতর সত্যকেও বিশ্বাস করতে পারে না। তাদের সামনে এর পক্ষে যত প্রমাণই উপস্থাপন করা হোক না কেন, ডক্টর কেন্ট বলছে যে যত প্রমাণই দেওয়া হোক, তারপরেও একদম প্রত্যক্ষ সত্য, মহান সত্যকেও অনেকে বিশ্বাস করতে পারে না। হোমিওপ্যাথি প্রসঙ্গে বলতে গিয়ে বলছেন এটা অনেক ক্ষেত্রেই সত্য হয়। উই আর অল এনকাম্বার্ড উইথ ট্র্যাডিশন। আমরা প্রচলিত রীতিনীতি, প্রচলিত প্রথা, তাতে পরিবেষ্টিত থাকি, গ্রাসকৃত হয়ে থাকি। আমাদের এই প্রচলিত প্রথা, প্রচলিত রীতিনীতি, এগুলো আমাদের কাছে প্রাধান্য পায় মহান সত্যের চাইতে। আনবিলিভ ইন নিউ থিংস ইজ আওয়ার স্ট্রংগেস্ট টেন্ডেন্সি। তিনি বলছেন যে এই অবিশ্বাস, নতুন কোন বিষয়ের উপর অবিশ্বাস আমাদের সবচাইতে শক্তিশালী প্রবণতা বা ঝোঁক, মানে বৈশিষ্ট্য। তো ডক্টর কেন্ট কি বলছেন যে আমরা আমাদের এই প্রচলিত রীতিনীতি প্রথাতে এতটা অ্যাবজর্ব হয়ে থাকি, এতটা ইনকাম্বার্ড হয়ে থাকি, এতটা পরিবেষ্টিত হয়ে থাকি যে এই অবিশ্বাস করা, নতুন কোন বিষয়ের উপর, নতুন কোন জিনিসের উপর অবিশ্বাস করাটি আমাদের সবচাইতে শক্তিশালী প্রবণতা বা ঝোঁক। The tendency to ridicule what we do not understand is born in us. আমরা যা বুঝতে পারি না তাকে বিদ্রূপ করা, তাকে পরিহাস করাটা আমাদের জন্মগত স্বভাব। এটা নিয়েই আমরা, এই প্রবণতাটি নিয়েই আমরা জন্মাই। আমি বুঝতে পারিনি মানেই হচ্ছে ব্যাপারটি অশুদ্ধ। এই ধরনের কনসেপ্ট মানুষের জন্মগত কনসেপ্ট। এটাই বলছেন ডক্টর কেন্ট এখানে। কেন বলছেন? হোমিওপ্যাথিকে গ্রহণ করার ব্যাপারে বলছেন। মানুষ আরোগ্য হয়, এই ঘটনাটি কোনো নতুন ঘটনা নয়।
হোমিওপ্যাথিতে মানুষ আরোগ্য হয়। ঘটনাটি শত বছর ধরে বহু কেসে বহু চিকিৎসক প্রমাণ পেয়েছেন, বহু অ্যালোপ্যাথ প্রমাণ পেয়েছেন, হাজার হাজার রোগীরা প্রমাণ পেয়েছেন, কিন্তু এর চাইতে বহু কম প্রমাণ বোঝার ক্ষেত্রে অনেক অবোধগম্য, সহজে বুঝতে পারা যায় না। তা সত্ত্বেও বহু বিষয় রয়েছে যেগুলো বর্তমান বিজ্ঞান গ্রহণ করেছে, বর্তমান মানুষ গ্রহণ করেছে, এত কম প্রমাণ থাকা সত্ত্বেও। কিন্তু হোমিওপ্যাথির ব্যাপারে কি হয়েছে, এই 250 বছর প্রায় হয়ে এসেছে, তারপরেও কিন্তু গ্রহণযোগ্য হয়নি। এখনো আমাদের পৃষ্ঠপোষকতা সমর্থন এত শত শত অনেক উচ্চপদস্থ ব্যক্তি যারা কিন্তু হোমিওপ্যাথিক চিকিৎসা নিয়ে উপকৃত হয়েছেন, কিন্তু তারপরেও সমর্থন পাওয়া যায়নি, পৃষ্ঠপোষকতা পাওয়া যায়নি। প্রচলিত প্রথার বিরুদ্ধে তারা যেতে পারছেন না, তারা কথা বলতে পারছেন না। এই হচ্ছে মানুষের প্রবণতা, এটাই বলা হচ্ছে এখানে। ডক্টর কেন তাই বলছেন যে আমরা এটা নিয়েই জন্মাই। এ ফিউ রিফাইন্ড অ্যান্ড এডুকেটেড মাইন্ড, মার্জিত এবং শিক্ষিত খুব অল্প সংখ্যক মন, দ্যাট হ্যাভ বিন ওপেনড বাই সার্কামস্ট্যান্স আর প্রিপেয়ার টু এক্সামিন আওয়ার প্রিন্সিপাল। যারা বিভিন্ন পরিস্থিতির সাপেক্ষে আমাদের মূলনীতিকে পরীক্ষা করার জন্য প্রস্তুত হয়েছেন, পরিস্থিতির সাপেক্ষে তারা উন্মুক্ত হয়েছেন, তাই বলছেন এখানে কিছু মার্জিত, অল্প কিছু মার্জিত এবং শিক্ষিত মন মানসিকতা পরিস্থিতির সাপেক্ষে আমাদের মূলনীতিগুলোকে পরীক্ষা করার জন্য উন্মুক্ত হয়েছেন বা এগিয়ে এসেছেন। Others have accepted the truth by force of circumstances. অন্যরা শুধু পরিস্থিতির সাপেক্ষে এটাকে মেনে নিয়েছেন। অর্থাৎ তিনি বলছেন যে দুই রকমের মানুষ আছে, এক ধরনের শিক্ষিত পরিমার্জিত লোক বিভিন্ন পরিস্থিতি মানে বিভিন্ন ঘটনা প্রত্যক্ষ করে হোমিওপ্যাথিকে মূলনীতিগুলোকে পরীক্ষা করতে এগিয়ে এসেছে। না, এটা তো কাজ করে। ডক্টর হেরিং এর কথা আমরা বলতে পারি, তিনি পরীক্ষা করার জন্য এসেছিলেন। ইন্ডিয়াতে ডক্টর রাজেন দত্তর কথা বলতে পারি, মহেন্দ্রলাল সরকারকে, যিনি পরীক্ষা করতে গিয়েছিলেন। কিন্তু শিক্ষিত এবং মার্জিত রুচির, মার্জিত মনের মানুষ, তারা এভাবে হোমিওপ্যাথিতে এসেছেন। অন্য আরেক দল পরিস্থিতি একদম প্রত্যক্ষ সত্যের খাতিরে মেনে নিতে বাধ্য হয়েছেন, কিংবা অন্যান্য পরিস্থিতিতেও এই সত্যকে মেনে নিতে বাধ্য হয়েছেন। All who really love homeopathy have an unlimited desire to teach it to associates and to their patients. যারা সত্যিকার ভাবেই হোমিওপ্যাথিকে ভালোবাসে, তারা সকলেরই তাদের রোগীদের এবং তাদের অ্যাসোসিয়েট সহকর্মীদের, সহযোগীদেরকে এই হোমিওপ্যাথিকে শেখানোর একটি অদম্য আকাঙ্ক্ষা বিদ্যমান থাকে। ডক্টর কেন্টের কথা মোতাবেক যার মধ্যে এই আকাঙ্ক্ষা বিদ্যমান থাকে না, সে প্রকৃত হোমিওপ্যাথ কিনা সন্দেহ আছে। ডক্টর কেন্টের কথা মোতাবেক অল হু রিয়েলি লাভ হোমিওপ্যাথি, যারা সত্যিকার ভাবে হোমিওপ্যাথিকে ভালোবাসেন, তারা তাদের এই রোগীদেরকে পর্যন্ত, আমি গত সপ্তাহে মনে হয় আপনাদের সাথে কথা বলেছিলাম যে ডক্টর কেন কিন্তু আগেই রোগীদের জন্য বই লিখেছিলেন, রোগীদের শেখানোর জন্য যে একজন চিকিৎসককে কি জানাতে হবে সেটা রোগীরা পড়ে চিকিৎসককে জানাবেন। এবং আমিও পরবর্তীতে করেছি, আবার এই চেম্বারে কিন্তু একটি বই সমস্ত রোগীদেরই বাধ্যতামূলক প্রদান করি, দিয়ে দিই। ওটা আমি এমনি দিয়ে দিচ্ছি, আমাদের রোগী আসলে নিতেই হবে, নিয়ে তারা সেটা পড়বে। রোগীকে প্রশিক্ষিত করার চেষ্টা, এবং অ্যাসোসিয়েট সহকর্মী সহযোগী যারা আছে তাদেরকে শেখানোর চেষ্টা তারা করবেই। এটা হচ্ছে একজন সত্যিকারে হোমিওপ্যাথিকে যে ভালোবাসে তার বৈশিষ্ট্য। আমি অনেক অদ্ভুত ঘটনা শুনেছি, অনেকে নাকি ওষুধ সহযোগীরা যেন দেখতে না পারে এই কারণে ওষুধের লেখা বন্ধ করে তারপর দেন নিজের হাতে, অ্যাসিস্ট্যান্টকে ওষুধ বানাতে দেন না, এই সেই অনেক কিছু। তো তারা আসলে সত্যিকার ভাবে আমাদের কমিউনিটির বৃদ্ধি চান কিনা, উন্নয়ন চান কিনা, সেটা ব্যাপারে সন্দেহ, নাকি ব্যক্তি স্বার্থ শুধু তাদের চরিতার্থ করা উদ্দেশ্য, সেটা সেই সন্দেহটি থেকেই যায়। এবং ডক্টর কেন্ট আজ থেকে 150 বছর আগেই সেই সন্দেহ ব্যক্ত করছেন এখানে। They are often astonished that the door is closed to their willing effort. তারা
প্রায় ক্ষেত্রেই প্রায়শই বিস্মিত হয়েছে যে তাদের এই প্রচেষ্টাটি, অর্থাৎ শেখানোর যে প্রচেষ্টা, যারা শেখাতে চায় তারা বহুবার বিস্মিত হয়েছে, আশ্চর্য হয়েছে যে তাদের শেখানোর সেই প্রচেষ্টাটি সমস্ত দরজা বন্ধ, অর্থাৎ শেখাতে পারবে না। বহু প্রতিবন্ধকতা আসে, বহু বাধাবিঘ্ন আসে। এই হোমিও ডাইজেস্টের কথাই ধরা যাক, বাংলাদেশে হোমিও ডাইজেস্ট নিয়ে কাজ করছি। কত ধরনের প্রতিবন্ধকতা, কত ধরনের বিঘ্ন সামান্য ব্যক্তি স্বার্থের জন্য, সামান্য সে মনে করলো যে একটু অবমূল্যায়িত করা হয়েছে, বাস এবার আমাদের বিরুদ্ধে কথা তুবড়ি ছোড়াবে, বিরুদ্ধে কমেন্টস করবে, এগুলো চলতে থাকে। যেখানে হোমিও ডাইজেস্ট একটি বিরাট চিন্তা, বিরাট পরিকল্পনা নিয়ে এগোচ্ছে, এগুলো আমরা প্রত্যক্ষ করেছি। আপনারাও যখন শেখাতে যাবেন দেখবেন যে আসলে সত্যিকারের প্রকৃত হোমিওপ্যাথিটি শেখানোর দ্বার কিন্তু রুদ্ধ। গত পর্বে কিন্তু ডক্টর কেন্ট বলেছেন যে যখনই আপনি সত্যিকারের কোনো মহৎ উদ্যোগ হোমিওপ্যাথি নিয়ে নিবেন, প্রকৃত হোমিওপ্যাথিটিকে আপনি শেখাতে যাবেন, তখন সমালোচকরা দৌড়ে আসবে, হায় হায় করতে করতে আসবে। যাই হোক, our literature has been defective to a large extent as a teaching medium, that which has been prepared for the laity as much as that which has been prepared to teach the medical student and practitioner. আমি ভেঙে ভেঙে বলছি, বড় একটি প্যারা এটা এখানে বলছেন প্যারাগ্রাফে যে আমাদের শাস্ত্রটি ব্যাপক মাত্রায় ত্রুটিযুক্ত ছিল। একটা শিক্ষার মাধ্যম হিসেবে আমাদের শাস্ত্রটি ব্যাপক মাত্রায় ত্রুটিযুক্ত ছিল। কেন ত্রুটিযুক্ত ছিল? কারণ সেটা এমন ভাবে লেখা হয়েছে বা প্রস্তুত হয়েছিল, তাদের যেমনটি ছিল অপেশাদার লোকদের জন্য, ঠিক তেমন ভাবেই মেডিকেল স্টুডেন্টদের শেখানোর জন্য প্রস্তুত করা হয়েছিল। এটাই হচ্ছে ত্রুটি, যে অপেশাদার এবং মেডিকেল স্টুডেন্টদের জন্য একইভাবে শেখানোর একটা পদ্ধতি। এটা হচ্ছে হোমিওপ্যাথির খুব প্রাথমিক যুগের ঘটনা। তখন সিস্টেমেটিক ওয়েতে, এই যে এখন যেমন আমাদের সমস্ত শিক্ষাগুলো ডক্টর কেন্ট যেগুলো কথা গত সপ্তাহে গত পর্বে আমরা পড়েছি, যেগুলো কথা বলেছিলেন, এই সিস্টেমেটিক ওয়েতে বা ডিফারেন্সিয়েশন করে পড়ানোর পদ্ধতিটি ছিল না। সেই সময়ের কথা বলছেন যে ওই সময় আমাদের শাস্ত্রটি একদম অপেশাদারদের জন্য, লাইটিদের জন্য যেভাবে তৈরি করা হয়েছিল, আমাদের হোমিও মেডিকেল স্টুডেন্টদের জন্য সেভাবেই তৈরি করা হয়েছিল। এটা ছিল একটি ত্রুটি। Looking over our literature of the past, we observe its incongruities. আমাদের অতীতের এই শাস্ত্রটির দিকে তাকিয়ে আমরা এই অপূর্ণাঙ্গতাটি দেখতে পাই। Here and there we find hints. আমরা এখানে ওখানেই তার ইঙ্গিতটি দেখতে পাই। Hahnemann's organon is a strong, rich of knowledge, but it is a long sentences and very condensed and difficult for many to understand. হানিম্যানের অর্গানন একটি শক্তিশালী এবং জ্ঞানের একটি সমৃদ্ধ উৎস, কিন্তু এর লাইনগুলো, বাক্যগুলো লম্বা লম্বা, দীর্ঘ বাক্য, এবং সেই দীর্ঘ বাক্যে অনেক কথা কন্ডেন্স, জমাটবদ্ধ আকারে রয়েছে, বাট ডিফিকাল্ট ফর ম্যানি টু আন্ডারস্ট্যান্ড, এবং অনেকেরই তা বুঝতে অসুবিধা হয়। When one has fully comprehended the principles, যখন কেউ এই মূলনীতিগুলোকে সম্পূর্ণভাবে, পূর্ণাঙ্গভাবে বুঝতে পারে, he then reads Hahnemann's organon with the deepest satisfaction. যখন আমাদের মূল নীতিগুলোকে কেউ সম্পূর্ণরূপে, পূর্ণাঙ্গভাবে বুঝতে পারে, he then reads Hahnemann's organon with the, তখন গভীরতম সন্তোষ সহকারে সে হানিম্যানের অর্গাননকে পড়তে পারে। The subject is so deep, so difficult to comprehend. A most scholarly, deep thinking man said to me, এটা বিষয়টি এতই গভীর এবং বোঝার ক্ষেত্রে এতটা কঠিন যে একজন পণ্ডিত ব্যক্তি, খুব গভীর চিন্তাশীল পণ্ডিত ব্যক্তি আমাকে একবার বলেছিলেন, I have read your philosophy 5 times. আমি আপনার ফিলোসফিটি 5 বার পড়েছি, and am still reading it, এবং এখনো এটি পড়ছি, and now I begin to understand Hahnemann's organon, এবং আমি এখন হানিম্যানের অর্গাননটি বুঝতে শুরু করেছি।
বেসিক্যালি আমার অনেক আলোচনাতেই আমি বলেছি যে হানিম্যানের অর্গানন হচ্ছে পৃথিবীর সবচাইতে কনডেন্সড একটা গ্রন্থ, জমাটবদ্ধ গ্রন্থ, যেখানে অল্প একটু কথায় অনেক কথা বলা হয়েছে। এবং সেই সাথে এটা হচ্ছে প্রাচীন জার্মানির বাংলা অনুবাদ, ইংলিশ অনুবাদ, দেন ওইভাবেই বাংলা অনুবাদটি আমাদের এখানে এসেছে। এ কারণে লাইনগুলো হয় বিরাট বিরাট লম্বা, 1 পৃষ্ঠা জুড়ে লম্বা লাইনও রয়েছে। সরলতম অনুবাদ সর্বশেষ ডক্টর রেজাউল করিম স্যার আমাদের অনেকটা সরল করে নিয়ে এসেছেন। আগে তো চলিত ভাষাই চলতো শুধুমাত্র, না অনেকেই বুঝতে পারতো না। এই রেজাউল করিম স্যারের অনুবাদটির পরে অনেকটাই সরল হয়েছে, যদিও আরো সরল করার প্রয়োজন রয়েছে, আরো সরলভাবে উপস্থাপন করা সম্ভব। When this is known, it may not be surprised that so many fail to comprehend our principle. যেহেতু এটা আমাদের জানা, কাজেই এটা বিস্ময়ের হবে না যে আমাদের এই মূলনীতিগুলোকে বুঝতে পারার ব্যর্থতা, বহু রকমের ব্যর্থতা রয়েছে। বহুজনই এটা আমাদের এই মূলনীতিগুলোকে বুঝতে ব্যর্থ হয়। This has been said to indicate how important it is to have our principles clearly taught in our colleges. কাজেই এটা বলা হচ্ছে তা ইঙ্গিত করা, এর গুরুত্বটাকে ইঙ্গিত করা যে আমাদের কলেজগুলোতে আমাদের মূলনীতিগুলো সুস্পষ্টভাবে শেখানো কতটা জরুরি, কতটা গুরুত্বপূর্ণ। Yet nearly all our colleges fail to teach these principles. তথাপি আমাদের সমস্ত কলেজ এই সব মূলনীতিগুলোকে শেখাতে ব্যর্থ হয়। দ্য চেয়ার অফ ফিলোসফির পদটি, দর্শনের পদটি মে বি ফিল্ড বাই এ ম্যান হু নোজ নাথিং অফ দ্য সাবজেক্ট। এমন ব্যক্তিকে হয়তো অধিষ্ঠিত করে রাখা হয়েছে, এমন ব্যক্তিকে দিয়ে হয়তো পূর্ণ করে রাখা হয়েছে যে হয়তো এই ব্যাপারটি সম্বন্ধে কিছুই জানে না। দর্শনের পদে রয়েছে, দর্শন সম্বন্ধে কিছুই জানে না, সে এবার আমাদের শিখাবে কলেজগুলোতে, কাজেই ব্যর্থ হবে স্বাভাবিকভাবেই। Such a state of affairs delays the spread of homeopathy. এই ধরনের অবস্থা বা পরিস্থিতি আমাদের হোমিওপ্যাথির বিস্তৃতিকে রোধ করে। Homeopathy would develop faster if the physician were all true to its principle. হোমিওপ্যাথি খুব দ্রুত বাড়তে পারে বা বিকাশ পেতে পারে যদি চিকিৎসকগণ প্রত্যেকেই মূলনীতিতে অটল থাকেন, মূলনীতিতে নিষ্ঠাবান হন বা মূলনীতিতে বিশ্বস্ত হন। So many use the compound tablets and prescribe tincture in physiological doses. বহুজন এই কম্পাউন্ড ট্যাবলেট মানে বিভিন্ন ওষুধের মিশ্রিত ট্যাবলেট, মানে ওষুধ যেগুলো দেখেন বাজারে এখন চলে, খুব প্যাটেন্ট হিসাবে চলে, বড়ি হিসাবে চলে, ওষুধ হিসাবে চলে, R1 R2 বলে চলে, বিভিন্ন ভাবেই চলে। প্রেসক্রাইব টিংচার এবং মাদার টিংচার এবং ফিজিওলজিক্যাল ডোজে, মানে ফিজিওলজিক্যাল কাজ করার জন্য যে ডোজগুলো দেওয়া হয়, বহুজন এগুলো ব্যবহার করেন। টেলিং পিপল দে প্র্যাকটিস হোমিওপ্যাথি, এবং লোকজনদেরকে তারা এগুলো ব্যবহার করে বলেন যে আমরা হোমিওপ্যাথি প্র্যাকটিস করি ও হোমিওপ্যাথি অনুশীলন করি। ডক্টর কেন তাহলে কি তুলে ধরলেন পুরো এই বিষয়টির মধ্যে? এই পুরো বিষয়টিতে তিনি যে বিষয়টি তুলে ধরলেন তা হচ্ছে, প্রথম কথা হচ্ছে হোমিওপ্যাথি সঠিকভাবে যদি প্র্যাকটিস করা না হয় এবং সঠিকভাবে যদি শিক্ষা দেওয়া না হয়, তাহলে আরো কয়েক শত বছর লাগবে তা মানুষের কাছে গ্রহণযোগ্য হতে। কেন? কারণ হোমিওপ্যাথির মর্মপ্রাণটি বোঝা, অর্গানন অফ মেডিসিন, অনেকটাই কঠিন। এটাকে বুঝে আবার বোঝাতে হবে ছাত্রদেরকে। কিন্তু আমাদের কলেজগুলোর শিক্ষকরা দর্শন সম্বন্ধে হয়তো কিছুই জানে না, কিন্তু সে দার্শনিক, সে এবার আমাদের অর্গানন শেখাতে যায়, দর্শন শেখাতে চায়। ফলাফলস্বরূপ ছাত্ররাও যা করে এবং সেই দর্শন সংক্রান্ত দর্শনের পদে থাকা ব্যক্তিটিও যা করে তা হচ্ছে হয়তো কম্পাউন্ড ট্যাবলেট ব্যবহার করে, হয়তো অয়েনমেন্ট ব্যবহার করে, হয়তো ফিজিওলজিক্যাল ডোজ ব্যবহার করে, মাদার টিংচার ব্যবহার করে, এবং তারা বলে যে আমরা হোমিওপ্যাথি করছি, কিন্তু সেটা প্রকৃত হোমিওপ্যাথি নয়। কাজেই মানুষ সেই প্রকৃত হোমিওপ্যাথি স্বরূপটি দেখতেও পায় না এবং হোমিওপ্যাথি করতেও পারে না, হোমিওপ্যাথির প্রতি আস্থাও আনতে পারে না। এই হচ্ছে ডক্টর কেন্টের এই ছোট্ট একটি প্রবন্ধ। এই প্রবন্ধে তার আলোচ্য বিষয়টি ছিল এটি।
আফরিন আমেনা বলছেন, আসসালামু আলাইকুম স্যার, আপনার প্রাণবন্ত আলোচনা খুব ভালো লাগে, কিন্তু যখন দেখি অনেকে না বুঝে মন্তব্য করে তখন খারাপ লাগে। আপনি অর্গানন নিয়ে একটি ভিডিওতে দেখলাম কয়েকজন বেশ বাজে মন্তব্য করেছে। আমি যতটুকু বুঝেছি অর্গানন পাঠের গুরুত্ব আপনি বলেছেন হোমিওপ্যাথিতে ভর্তির প্রাথমিক যোগ্যতা হওয়া উচিত, সে অর্গানন পড়ে বুঝে কিনা, আর যদি সেটা করাও হয় তাতে একজন শিক্ষার্থীর লাভ ছাড়া তো কোনো ক্ষতি নেই। তাই আমার মনে হয়েছে যারা বাজে মন্তব্য করছে তারা কি আসলে হোমিওপ্যাথির মঙ্গল চান না অমঙ্গল চান। অনেক দীর্ঘ এবং অনেক গভীর একটি আলোচনা আপনি তুলে ধরেছেন ফিরতিয়া আফরিন আমেনা, আমিও দেখেছি। আসলে তো এগুলো নিয়ে বসে থাকার সময় একজন হোমিওপ্যাথের আসলে নেই। আমি যা দেখেছি তা হচ্ছে, দেখুন আমি একটা ভিডিও প্রকাশ করলাম, ভিডিওতে আমি পুরো বক্তব্য হয়তো অনেকে দেখেননি, অনেকে হয়তো অংশ বিশেষ দেখেছেন। আমি কি বলেছি এটা সম্পূর্ণ তার গত লাইভ ক্লাসের অংশ বিশেষ, কিন্তু অর্গাননের গুরুত্ব বোঝাতে গিয়ে আমি বলেছি যে একজন শিক্ষার্থী, আমিও তো একদিন আমি আমার উদাহরণটা দিয়ে বলেছি, আমি আমার উদাহরণ দিয়ে আবারও বলছি, তাহলে বুঝবেন যে আমি কি বলেছি আর কি নিয়ে আলোচনা চলছে। আমি বলেছি যে আমি যখন শিক্ষার্থী ছিলাম আমি অর্গাননটাই পাই, সেটা একটা বিস্তৃত ইতিহাস, আমার বইতে পাবেন অনেকে, শিক্ষা সংকট বইতে মোস্ট প্রবাবলি রয়েছে। আমি অর্গানন বইটাই পাই যখন আমি নামও পাইনি, বইটি পুরানো বই ছিল, এম ভট্টাচার্যের অনুবাদ ছিল, বইটা আমার কাছে এখনো আছে। সেই বইটি আমি নাম পাইনি, ডাক্তার হ্যানিম্যানের নাম পাইনি, এটা মেডিকেলের বই, তা বোঝার কোনো উপায় ছিল না, বইটি এখনো আমার কাছে আছে। এই বইটি যখন আমি পড়ি আমি বিস্মিত হই, আমি আশ্চর্য হই, আমি যে এটাতে যে কথা, আমার কনফিউশন কিরকম ছিল শুনুন তাহলে, ওই বইটি পড়ে আমার অনুভূতিটি কি হয়েছিল। আমি দেখতে পাচ্ছি এটা মেডিকেলের বই, কিন্তু অন্যান্য বইয়ের মতো নয় আমার অনুভূতিটা। আমি যদি এই বইয়ের সবটুকু বুঝিনি, কিন্তু যতটুকু বুঝেছি তা যদি সঠিক হয়ে থাকে, তবে বর্তমানে প্রচলিত পদ্ধতিগুলো ভুল। আপনার আগে বুঝে নিন আমি কি বলেছিলাম, মানে তখনকার আমার উপলব্ধি কি ছিল। তাহলে আমি বিস্মিত হলাম, এবং সেখানে হানিম্যানের নাম আমি পাইনি, কিন্তু সেখানে হানিম্যানের কথা বলার স্টাইল, তার মানুষের প্রতি দরদ, তার ভালোবাসা আমাকে মুগ্ধ করলো। আমি বুঝলাম মানুষকে কিভাবে ভালোবাসতে হবে, মানুষের কল্যাণ একজন চিকিৎসক কিভাবে চাইতে পারে, আর বর্তমান চিকিৎসা ব্যবস্থায় কি করা হচ্ছে। আচ্ছা, এবার আমি একই সাথে বিস্মিত হলাম, একই সাথে ভালো অনুপ্রাণিত হলাম, আমার একটা ভালোবাসার জন্ম নিল বইটার প্রতি, এবং স্রেফ বইটা আমি চুরি করলাম, বলেই দিচ্ছি আজকে। সেখান থেকে যে জায়গায় ছিল সেখান থেকে চেয়ে নিয়ে আসার কোনো উপায় ছিল না আমার পক্ষে, স্রেফ চুরি করলাম বইটা, যদিও কোনো ব্যক্তি মালিকানাধীন ছিল না। আমি তো আমার ছাত্র জীবনে প্রচুর বই চুরি করেছি, বন্ধু বান্ধব নিয়ে করেছি, একা করেছি, যদিও এখন আমি সেভাবেই বই কিনি এবং 1 টাকাও বলি না যে আমাকে কমান, বলে খেসারত দিই আর কি। যাই হোক, যা বলছিলাম সেটাকে নিয়ে এসে যখন আমি পুরোদমে পড়লাম, আমি সেখানে বসে যতটুকু পড়েছিলাম তাতে আমি বলেছিলাম যে বুঝেছিলাম এটা বিস্মিত হওয়ার মতো একটা গ্রন্থ, এটা ভালোবাসার মতো একটা গ্রন্থ। এবং তারপর আমি বাসায় পড়লাম, তখন আমি হোমিওপ্যাথি কিচ্ছু করি না, এবং আমি মুগ্ধ হলাম, এবং পড়তে গিয়ে মাঝখানে বুঝতে পারলাম এটা হানিম্যানের লেখা এবং এটা হোমিওপ্যাথির বই। এরপরে হোমিওপ্যাথির প্রতি আমার ভালোবাসা জাগলো। এই হচ্ছে একজন প্রাথমিকভাবে যে একজন হোমিওপ্যাথ ভবিষ্যতে একজন ভালো হোমিওপ্যাথ হবে তার অনুভূতি হওয়ার কথা, এইটুকু, এটাই আমি বলেছিলাম। এই আলোচনাটি যখন হয় যে এই অনুভূতিটুকু আসার কথা, এবং আমি যখন দেখলাম যে আমাদের ওই অংশটুকু ভিডিও করে দেওয়া হচ্ছে, সেখানে আমি একটা ব্যাখ্যাও দিলাম এই কথাটি উল্লেখ করে, যে তার যুগপৎ বিস্মিত হওয়ার কথা, এই বিষয়টিকে ভালোবাসার কথা। কিন্তু কিন্তু তা যদি না হয়, একটা মানুষ যদি এতটাই ইনসেনসিটিভ হয় এবং এতটাই বোধের অভাব থাকে যে সে এই গুরুত্বপূর্ণ মহাগুরুত্বপূর্ণ বই পড়ে তার মধ্যে কোনো অনুভূতি সৃষ্টি হবে না, তার হোমিওপ্যাথিতে আসার দরকার নেই। এখনো বলছি আমি, তার হোমিওপ্যাথি আসার দরকার নেই। ওরকম বহুজন এসে হোমিওপ্যাথির কি করছে সেটা আপনারা নিজেরাই দেখতে পাচ্ছেন। যারা মনে করে যেটা পড়ারই অযোগ্য, অর্গানন পড়ারই অযোগ্য, আমি তো পণ্ডিত হতে বলিনি,
গত আলোচনাতে, সেই আলোচনাটিতে আমি কাউকে পণ্ডিত হতে বলিনি। আমি বলেছি শিক্ষার্থীদেরকে আগে আমি 1 মাস এটা পড়তে দিতাম, তারপর তাদের অনুভূতিকে যাচাই করতাম, তাদের বোধটিকে যাচাই করতাম, তারা কতটুকু বুঝতে পেরেছে, কতটুকু তাদের বোধ এসে, তাদের অনুভূতিটা কি। আপনি তাদের ইন্টারভিউ নেবেন। আমি যখন অর্গানন পড়েছি, অর্গানন পড়েছি সেই সময়টিতে, তখন যদি আমাকে কেউ জিজ্ঞাসা করতো, আমি কোনো উত্তর দিতে পারতাম? কোনো উত্তরই দিতে পারতাম না, কিন্তু আমার অনুভূতিটি বলতে পারতাম। আমি ভেঙে ভেঙে এইটুকু বলতে পারতাম যে বর্তমানে প্রচলিত সিস্টেমটা ভুল, এখানে একটা ভালো সিস্টেমের কথা বলা হচ্ছে, এবং বলা হচ্ছে একজন চিকিৎসকের কি কেমন হওয়া উচিত, এইটুকু বলতে পারতাম। আমি ওই সময়টাতেই বলতে পারতাম, যে কারণে আজকে আমার হোমিওপ্যাথিতে আসা। আমি প্রত্যাশা করি যে যারা সত্যিকারে হোমিওপ্যাথিকে ভালোবেসে আসবেন, এখন তো গরু ছাগল পালনের পাশাপাশি হোমিওপ্যাথির থেকে 2 টাকা উপার্জন করব, তার জন্য হোমিওপ্যাথিতে ভর্তি হন অনেকে, তার জন্য হোমিওপ্যাথিতে ভর্তি হন। এই ধরনের হোমিওপ্যাথিতে যারা ভর্তি হন, তারা অর্গানন জীবনেও বুঝেন না, তাদের কাছে সারা জীবনই অর্গানন কঠিনই থেকে যায়। অর্গানন যে কনডেন্সড, এই কথাটি আমি বহু আগে বলেছি। আজকে কেন্টের ক্লাসটি করার সময় আপনারা দেখলেন, আমি নিজেও বললাম কনডেন্সড, লং সেন্টেন্স, এই কথাগুলো আমি বহু আগে থেকে বলে আসি, এটা নতুন কথা না। আমিই বলেছি, আমি একটা একটা করে ভিডিও আপনাদেরকে দেখাতে পারি যে এই কথাগুলো আমিও বলেছি। তাহলে সেদিনের ওই কথা নিয়ে কনফিউশন কেন সৃষ্টি হলো? ইচ্ছাকৃত নয় তো? দেখুন, সেদিন আমি পণ্ডিত হতে বলিনি, আপনার প্রশ্নের উত্তরেই বলছি, ফিরতি আফরিন, আপনার প্রশ্নের উত্তরেই বলছি যে অনুভূতিটি কাজ করে। আমি বলি যে এত বছর ধরে আবার অর্গানন পড়েছি, কলেজে পড়েছি, নিজে পড়েছি, ফিলোসফি পড়েছি, মেডিকেলে পড়েছি, বই লিখছি, এগুলো বোঝানোর জন্য। আমি যদি মনেই করতাম যে প্রথমবার পড়ে একজন মানুষ সবটুকু বুঝে যাবে, তাহলে এগুলোর কি দরকার? আমারই কি দরকার? আমি মানুষকে কেন বলবো, সেই সূত্রগুলোকে উল্লেখ করে করে কেন ব্যাখ্যা করব? কেন বলুন? ওইটুকু বোধ বুদ্ধি কি আমার মধ্যে নেই? কিন্তু যা হলো তা আমি দেখতে পেয়েছি অত্যন্ত জঘন্য, অভদ্রভাবে এগুলো রিপ্লাই দেওয়া হলো। মূলত একটা শ্রেণী সবসময়ই, মানে শুধু আমার এখানে না, বহুদিন ধরে আমাদের হোমিওপ্যাথিক কমিউনিটিতে নোংরামি করে বেড়ায়। দেখুন, বাংলাদেশে কিন্তু বহু বিশিষ্ট হোমিওপ্যাথ আছেন, আপনারা সবাই জানেন, যোগ্যতায়, দক্ষতায়, শিক্ষায়, পাণ্ডিত্যে। এই যে সমালোচক শ্রেণী, তাদের চাইতে কিন্তু অকল্পনীয় রকমের বেশি এই বিষয়গুলো। এই শিক্ষাই বলুন, পাণ্ডিত্যই বলুন, দক্ষতাই বলুন, যোগ্যতাই বলুন, জনপ্রিয়তাই বলুন, সবকিছুই অকল্পনীয় রকমের বেশি। তারা এই সব কুকর্ম করে বেড়ায় না, তাদের বেড়াতে দেখবেন না, তাদের অত সময় নেই, আমারও অত সময় নেই। তারা ওই একটা একটা করে গালাগালি করবে, একটা একটা করে নিজেদের বোধ শক্তির অক্ষমতার থেকে, চিন্তা শক্তির অক্ষমতার থেকে এবং ভদ্রতার অভাববোধ থেকে সেখানে কমেন্টস করবে, সেগুলো রিপ্লাই দেবো আমি? অত সময় আমার নেই। তাদের সেই সময় থাকার কথা না, যাদের আসলে সত্যিকার ভাবে কাজ আছে। কেন্দ্রের কথাকে স্মরণ করে দেখুন না, আপনি যখনই হোমিওপ্যাথির উন্নয়নের জন্য কাজ করতে চাইবেন, তখনই এই ধরনের সিচুয়েশন সৃষ্টি হবে। সমালোচকরা আসবে, ফতোয়াবাজরা আসবে, সেখানে ফতোয়া দিবে, সেখানে ব্যাখ্যা বিশ্লেষণ নিয়ে আসবে। মূলত দীর্ঘদিন ধরেই তারা কিছু তাদের এই অভ্যাসগত বা চলমান নোংরামিতে আমাকে টেনে নামানোর চেষ্টা করছে। আমি বুঝতে পারছি তাদের সেই অভ্যাসগত বা যে নোংরামিগুলো তারা বরাবর করে, সেগুলোতে আমাকে টেনে নামাবে। কিন্তু আপনারাই বলুন, আমার কি সেগুলোতে পা দেওয়া উচিত? এই যে কমেন্টস করেছেন, আসলে তো দুটো কথা এখন বলতেই হয় স্বাভাবিকভাবে, কিন্তু এগুলোকে পা দেওয়া উচিত, নাকি আপনাদের নিয়ে যে শিক্ষামূলক কর্মকাণ্ড আমি চালিয়ে যাচ্ছি সেটা চালিয়ে যাওয়া উচিত? আপনারাই বলুন। আপনাদের এই কমেন্টসটা, আফরিন, আপনার এই ব্যাপারে এই প্রশ্নটার উত্তর আমি আপনার কাছ থেকেই চাই। বলুন আমার কোনটা করা উচিত। দেখুন, আমি যা চাই তা হচ্ছে, আমি এর আগেও বলেছি যে 100 জন ক্লাসিক্যাল হোমিওপ্যাথ এই দেশের চেহারা পাল্টে দেবে, আমি এটা বিশ্বাস করি। অনেকেই আছেন, আবার অনেকেও নেই। অনেকে আপনারা শুনবেন যে ক্লাসিক্যাল হোমিওপ্যাথ, এক বিশাল ক্লাসিক্যাল হোমিওপ্যাথ। সেগুলো বলতে গেলে অনেক বড় কথা। আমি তো একটা প্রতিষ্ঠানে দীর্ঘদিন ধরে কাজ করি, সেখানে সারা বাংলাদেশের হোমিওপ্যাথদের, সারা বাংলাদেশ বললেও ভুল হবে, দেশের বাইরেরও বহু হোমিওপ্যাথের
খবর ডকুমেন্ট সহ আমার কাছে থাকে। তো কাজেই আমি যা জানি তার বহু কিছুই আপনারা জানেন না। বাংলাদেশে ক্লাসিক্যাল হোমিওপ্যাথের সংখ্যা একদমই কম, পিওর ক্লাসিক্যাল হোমিওপ্যাথ। তো যাই হোক, আমি থাকলে যারা আছেন তারা তো আলহামদুলিল্লাহ আমাদের কমিউনিটির শক্তি, আমাদের কমিউনিটির অগ্রদূত, আমাদের কমিউনিটির পিলার। কিন্তু আমার পরিকল্পনা হচ্ছে যে আমি 100 জনকে তৈরি করব, আমি নিজেও তৈরি হব, আমার যে ঘাটতিগুলো আছে সেগুলোকে পূর্ণ করব এবং আরো 100 জনকে তৈরি করব, সেই পরিকল্পনাতে আমি হাত দিচ্ছি। এগুলো নিয়ে বসে থাকার সময় আমার আছে? আপনারা দেখতে পাচ্ছেন ডাক্তার কেন্ট যে পরিস্থিতিতে এই লেজার রাইটিংস এর এ পর্যন্ত যে আলোচনাগুলো করা হয়েছে, এ পর্যন্ত আপনারা বর্তমান সময়ের সাথে মিলিয়ে দেখুন না, হুবহু একই ধরনের পরিস্থিতি। ডাক্তার কেন্ট সেখান থেকে তাকে উত্তরণ করার চেষ্টা করেছেন। আমি কেন্টের মতো অত বড় মাপের চিকিৎসকও নই, কিছুই নই, সিম্পল চিকিৎসক, কিন্তু চেষ্টা করার অধিকার আমার রয়েছে, চেষ্টা করার অধিকার আমার রয়েছে, আমি সেই চেষ্টাটি করব। এরপর আমাদের মধ্যে যারা কেন্টের মতো চিকিৎসক আছেন তারা চাইলে হোমিও ডাইজেস্ট ওপেন, তারা যোগদান করবেন। কেন্টের মতো না হোক, আমার মতো যারা রয়েছেন তারাও চাইলে যোগদান করবেন। যাদের এই সদিচ্ছাটুকু রয়েছে, সেই সদিচ্ছা নিয়ে আমি কাজ করব। এইগুলো নিয়ে বসে থাকার সময় আসলে এই ফালতু কাজ, এই ফালতু আলোচনা, এগুলোতে সময় দেওয়ার মতো সময় আসলে নেই। মূলত হোমিওপ্যাথিতে বিস্তৃত জ্ঞান লাগে, আপনার কথার পরিপ্রেক্ষিতে বলছি, বিশাল জ্ঞান লাগে। সেখানে যদি আপনি মনে করেন যে অর্গাননের উপর পণ্ডিত হয়ে তারপর হোমিওপ্যাথি শিখবেন, তাহলে আপনার কোনোদিনই কি হোমিওপ্যাথি শেখা হবে যেখানে হোমিওপ্যাথির এই এতটা কনডেন্সড, এই অর্গাননটি এতটা কনডেন্সড? একটা কথা কি, হোমিওপ্যাথির মূল যে শাস্ত্রটি, মূল যে কথাটি, তা কিন্তু সহজ, খুবই সিম্পল, একদম সাধারণ সহজ মানুষও বুঝতে পারবে। অর্গাননের বহু কথা যদি একটা ভালো অনুবাদ দেওয়া হয়, একদম সিম্পল মানুষও বুঝতে পারবে, খুব সাধারণ মানুষও বুঝতে পারবে। আমার স্যার একটা কথা বলতেন, এই সিমিলিয়া সিমিলিবাস কিউরেন্টার সম্বন্ধে বলতে গিয়ে বলেছিলেন, এই কটা কথা আমি বলে নেই কমেন্ট সেকশনে যেহেতু এসেছি, যে বর্তমান মানুষের মন এতটাই জটিল যে তারা সহজ জিনিসকে এড়িয়ে উপেক্ষা করে সে জটিল জিনিসকে দেখতে অনুসন্ধান করে। এই আমার গত সপ্তাহের কথাটি খুবই সরল সহজ কথা ছিল, যেটা নিয়ে এত সমালোচনা হলো। খুবই সিম্পল কথা ছিল এবং ব্যাখ্যাও আমি দিয়ে দিয়েছিলাম। এমন নয় যে কথাটি বুঝতে পারিনি, এর ব্যাখ্যাও আমি সাথে সাথে দিয়ে দিয়েছি। আমি যখন দেখতে পেলাম যে আমার কথা হয়তো অনেকে ভিডিওটা না দেখেই মন্তব্য করছে কিংবা এই কথাগুলো হয়তো বুঝতে পারেনি, সাথে সাথে আমি একটা কমেন্টস দিয়ে দিলাম যে না, বুঝতে পারবে, শুরুতেই বুঝতে পারবে এমন নয়, কিন্তু এর যে অনুভূতি, এর প্রতি একটা ভালোবাসা বা আগ্রহ সৃষ্টি হবে, এতটুকু বুঝতে পারবে। অর্থাৎ এই বইটা যে মানব কল্যাণের জন্য, এই বইটাতে যে অনন্য শিক্ষা রয়েছে, এই বোধটুকু তার মধ্যে আসবে। ওই বোধটুকু যদি আর না আসে, তাহলে আপনি কেমনতর মানুষ? একটা বই পড়ে ওইটুকু জ্ঞান যদি আহরণ করার ক্ষমতা আপনার মধ্যে না থাকে, আপনি মেডিকেলের স্টুডেন্ট হবেন, মেডিকেল বাদ দিন, আপনি তারপরেও কি হায়ার মেডিকেল, উচ্চতর মেডিকেল, হোমিওপ্যাথি স্টুডেন্ট হবেন। হোমিওপ্যাথিতে বিশাল সংখ্যক জ্ঞানের প্রয়োজন। আপনি যদি মনে করেন যে অর্গাননের এই মাথা থেকেও মাথা বুঝে তারপর আপনি পুরো হোমিওপ্যাথির অন্যান্য সমস্ত জ্ঞান অর্জন করবেন, তাহলে আপনি তা আদৌ করতে পারবেন? সিমিলিয়া সিমিলিবাস কিউরেন্টার খুবই সহজ সরল, ওইটুকু বোঝার ক্ষমতা সবারই থাকবে। ডক্টর হ্যানিম্যান যেভাবে বর্ণনা করেছেন, আমরা আমাদের জটিল মনের কারণে উপেক্ষা করে পণ্ডিতি করতে গিয়ে অতি বিশ্লেষণ করে আমরা নিজেরা পরবর্তীতে নিজেরাই নিজেদের কথা বুঝতে পারি না, এমন একটা দশা হয়ে যায়, এমন একটা পরিস্থিতির সৃষ্টি হয়ে যায়। হ্যানিম্যানের সময় সিমিলিয়া সিমিলিবাস কিউরেন্টার অত্যন্ত সরল সহজ, অবিরত মানুষের মধ্যে ঘটছে, অনেক চিকিৎসক মানুষকে দিয়ে দেখেছেন, কিন্তু তারা সেই সিমিলিয়া সিমিলিবাস কিউরেন্টার বা হোমিওপ্যাথিতে থাকতে পারেননি। অবশ্যই ডাক্তার হ্যানিম্যান তা যথেষ্ট মনোযোগ দেওয়ার পরে সেই প্রক্রিয়াটি পরিশোধিত করলেন, ঠিক করলেন যে না, এভাবে চলবে। তার আগে অনেকে চেষ্টা করেছেন, অ্যাগ্রাভেশন হয়েছে, ওখানেই বাদ দিয়ে দিয়েছেন, আর যাননি হোমিওপ্যাথির কাছে। কিতাবে লিখে রেখেছেন হোমিওপ্যাথিতে মানে সদৃশ ওষুধ দিও না, এটা দিলে অনেক বৃদ্ধি পায়, এই সেই, কিন্তু পরে যে হ্রাস পায় সেটা দেখার ক্ষমতা তাদের হয়নি, এবং তাকে কিভাবে সংশোধন করা যায় তা করার ক্ষমতাও তখন হয়নি। এভাবে অনেক সময় এই সত্যটা উপেক্ষিত হয় যদি তা বেশি সরল থাকে। তো কাজেই গত সপ্তাহের কথা মনে হয় একটু বেশি সরল ছিল, খুব সাবলীল সহজ সরল ভাবে বলেছিলাম, আর এই কারণেই কেউ সেটাকে চোখেও দেখতে পাননি, সেটাকে এড়িয়ে আরেক জায়গায় চলে গিয়েছেন। অর্গাননের সত্যিকারের যদি
ঠিকঠাক সরল অনুবাদ করা হয়, অনেকটা বেটার অনুবাদ হচ্ছে ডাক্তার রেজাউল করিম স্যারের। আমি গর্বিত যে তিনি আমাদের টাঙ্গাইলের। ডক্টর রেজাউল করিম স্যারের অর্গাননটা অনেকটা চলিত ভাষায় নিয়ে আসা হয়েছে, সাধু ভাষা থেকে, এবং অনেক সহজ সরল করে, যতটুকু সম্ভব সহজ সরল, কিন্তু আরো সরল সম্ভব, আরো সরল সহজ সম্ভব। তো যাই হোক, যদি আপনি অর্গাননের সরল অনুবাদটি পান, কিংবা তর্ক বিতর্ক করার জন্য বা অতি বিশ্লেষণ করে পণ্ডিত্য জাহির করার জন্য না পড়েন, তাহলে কিন্তু অর্গাননের অনেক অংশই সাধারণ মানুষ বুঝতে পারবে। এটা কিন্তু মেডিকেল টার্মে লেখা বই নয়। হ্যাঁ, এর মধ্যে অনেক কিছুই আছে যে উপলব্ধির গভীরতা আসবে না, দ্যাটস ওকে, এটা তো সত্য কথা, কিন্তু অনেক কথা বুঝতে পারা যাবে, অনেক কথা। সিম্পলি ওগুলো বাদ দিন না, শুধু ভূমিকাটির কথা ধরুন, তো সাধারণ মানুষও বুঝতে পারবে ভূমিকাতে যে কথাগুলো লেখা রয়েছে, তাতেই তো মাথা ঘুরে যাওয়ার কথা। আমার তো ভূমিকা পড়েই মাথা ঘুরেছিল জীবনের প্রথমে। আমার এত কিছু বাদ দিয়ে হোমিওপ্যাথিতে আসা, হোমিওপ্যাথিকে ভালোবাসা কারণ তো ছিল এই ভূমিকাটা বেসিক্যালি। তারপরে তো বাসায় নিয়ে পুরোটা পড়লাম, সেটা তো অন্য কাহিনী। আপনারা সেই অনুবাদটি দেখেননি, যদি সম্ভব হয় সেই সরলতম অনুবাদ, খুব সহজে বুঝতে পারার মতো অনুবাদ আমিই দেবো আপনাদের। এখন আমিই বলছি ইনশাল্লাহ। কমেন্টস করতে গেলে তাদের তো কোনো হুঁশজ্ঞান থাকে না। একজনের মন্তব্য আমার কথায় নাকি শিক্ষার্থীদের মধ্যে ভয় ঢুকবে। বলুন, আমি যেখানে বলছি যে অর্গানন সহজ, তোমরা শুরুতে পড়ে আসো, দেখি তোমরা কতটুকু বুঝেছো। কতটুকু বুঝলে আপনি তাকে অ্যালাউ করবেন সেটা তো আপনার ব্যাপার, আপনি শিক্ষক। আপনি এটা ভয় ঢুকিয়ে দেওয়ার কি হলো, নাকি যারা বলছে যে অর্গানন বিরাট কঠিন, বোঝাই যায় না, বোধের অগম্য, অতি বিশ্লেষণ না করলে পরে সম্ভবই নয়, তারা ভয় ঢুকাচ্ছেন? কোনটা? এগুলো হাস্যকর নয়। যারা বুঝে শুনে আমার কথার বিরোধিতা করবেন, তারা হোমিওপ্যাথির উন্নয়নে আমার প্রচেষ্টাকে ব্যর্থ করার চেষ্টা করছেন বা তার বিরোধিতা করছেন। এগুলো বলতে সেগুলোকে আমি বলবো ঘরের ইঁদুর, বস্তা কাটার জন্য, ঘরের বস্তা কাটার জন্য বসে আছে তারা। কতটুকু অভদ্র আমি বলছি, একটা কমিউনিটিতে ধরুন আমি ভুলই করেছি, আমি ভুল কথা লিখেছি, ভুল কথা বলেছি, এই কমিউনিটিতে যদি কেউ থাকে, প্রথম দায়িত্ব ছিল আমাকে রিমাইন্ডার দেওয়া, ইনবক্সে আপনি কথাটা উড্ড করুন। ডক্টর জাহাঙ্গীর কবিরের লেখা নিয়ে বিএমডিসি থেকে রিমাইন্ডার আসলো, আপনি উড্ড করুন। জাহাঙ্গীর কবিরের এই সিচুয়েশনের আগ পর্যন্ত কোন সময় দেখেছেন একজন অ্যালোপ্যাথ আর একজন অ্যালোপ্যাথকে এই ওপেন প্ল্যাটফর্মে এগুলো এই গালাগালি করছে? কি অভদ্র, কি জঘন্য গালাগালি করছে। আমাদের হোমিওপ্যাথরা করে, আমাদের হোমিওপ্যাথরা করে। একবার আমাকে কেউ রিমাইন্ডার একটাও দেয়নি। রিমাইন্ডার দিলে নয় আমি বলতে পারতাম যে দেখুন আমি তো এই কথা বলেছি, আপনি এই ভিডিওটা দেখুন পুরোটা, তাহলে আপনার পরিচ্ছন্ন হয়ে যাবে। আর যদি তারপরেও আমি বুঝতে পারি যে না আমি কথা ভুল বলেছি, আমি উড্ড করে নিলাম, দ্যাটস ওকে, দ্যাটস ওকে। আমাদের কমিউনিটির পরিবেশটা নোংরা হলো না, আপনাদের পরিচয়গুলো নোংরা হলো না, আপনাদের মানসিকতার এরকম নগ্ন অভদ্র বহিঃপ্রকাশটি, অসৌজন্য বহিঃপ্রকাশটি ঘটলো না। তবে তারা এই ভদ্রতাটুকু শিখবে, জানবে, এটা আমি প্রত্যাশা করি না। আসলে এই ভদ্রতা বা ইথিক্স তারা শেখেনি, তাদের শিক্ষকেরাও তাদের শেখায়নি, কাজে তারা এগুলো করবে। প্রত্যেকেই সেখানে তাদের নিজেদের পরিচয় দিয়ে গিয়েছে, মনে রাখবেন। আমি এগুলো নিয়ে থাকবো না, তারাই তাদের পরিচয় দিয়ে গিয়েছে ওই কমেন্টস গুলোতে। ফিরতিয়া আফরিন, হোমিওপ্যাথির উন্নয়নে আমি আমার কথা বলে যাব। মূলত আরেকটা কথা বলছি, সবচাইতে ইন্টারেস্টিং। দেখুন, একটা কমেন্টস আমি দেখলাম, সেখানে লেখা যে অ্যানাটমি, ফিজিওলজি এগুলো নাকি কিছুদিন পরে শিখে আসতে বলা হবে। অর্গানন যেহেতু পড়ে আসতে বলেছি স্টুডেন্টদেরকে, কাজে অ্যানাটমি ফিজিওলজি নাকি। আচ্ছা, কি ভাবছেন আপনারা? বায়োলজিতে ভালো মার্ক না হলে মেডিকেলের স্টুডেন্টে কেউ চান্স পায়? আর এখন মেট্রিকের আর ইন্টারমিডিয়েটের বায়োলজিটা পড়ে দেখুন তো, সেখানে অ্যানাটমি ফিজিওলজির কি পরিমাণ ঢুকে গিয়েছে। তারা পড়ে আসায় ওই অ্যানাটমি ফিজিওলজি পড়িয়ে তারপরই তাদের মেডিকেলের স্টুডেন্ট ঢোকায়। আমরা কি পড়াবো? যদি বলা হয় যে অ্যালোপ্যাথরা তো অ্যানাটমি ফিজিওলজি পড়িয়ে তারপরে স্টুডেন্ট বানাচ্ছে অ্যালোপ্যাথরা, আমরা কি পড়িয়ে তাদের আনবো? বলুন আমাকে, বলুন একটা সাবজেক্টের নাম বলুন যে আমাদের যদি বাছাই করতে হয় যে হোমিওপ্যাথি শিখতে পারবে কে, তাকে আপনি কোন বইটা পড়তে দেবেন বলুন। আপনারা কমেন্টস করুন আমার এখানে, আমি শুনতে চাই।
ইন্টারেস্টিং বিষয় হচ্ছে, সবচেয়ে মজার যেটা সবাই জানেন না, তা হচ্ছে যে যারাই এখানে কমেন্টস করছে তাদের অধিকাংশেরই হোমিও ডাইজেস্টের সাথে কোনো না কোনো ঘটনা ঘটেছে। হয়তো কারোর অ্যাপ্রুভ ডিক্লাইন করা হয়েছে, কারোর লেখাকে আমরা বাতিল করেছি, প্রকাশ করব না, খারাপ হয়েছে বলে। কারোর কেউ কেউ মনে করেছেন আমাদের কোনো অনুষ্ঠানে বা কোথাও তারা অবমূল্যায়িত হয়েছেন। অধিকাংশ কমেন্টস তাদের কাছ থেকে এসেছে। কাজে এটা হোমিওপ্যাথির জন্য তারা করেছে নাকি তাদের ব্যক্তি স্বার্থ চরিতার্থ মানে সেই অবমূল্যায়ন করেছে বা প্রতিশোধী স্পৃহা, হ্যাঁ আমি আমার মতো পণ্ডিতকে এখানে অবমূল্যায়ন করা হলো, আমার লেখা ডিক্লাইন করা হলো, আমার পোস্ট অ্যাপ্রুভ করা হলো না, এবার দেখাচ্ছি। রাতারাতি তাদের জ্ঞান ফিরে গেল, হোমিও ডাইজেস্ট ভুল বলছে, যা বলবে তাতেই বিরোধিতা করো, যা বলবে তাতেই কমেন্টস করো। একটা কেন্টের কথা একটা জায়গায় আমরা প্রকাশ করলাম, সেখানে গিয়েও তার বিরোধী কমেন্টস। আমি কি ওটাকে আমি বলেছি নাকি? কেন্টের কথা তো কেন্ট বলেছেন, আমরা সেটা প্রকাশ করেছি। মোহাম্মদ সাইফুর রহমান বলছেন, হোমিও ডাইজেস্ট ওয়েবসাইটে প্রদত্ত বইয়ের তালিকাটি আপনার শিক্ষা সংকট বইয়ের মধ্যে প্রদত্ত সংক্ষিপ্ত তালিকার মতো সহজ থেকে কঠিন সিরিয়ালি দেওয়া আছে কিনা। আপনি সেই তালিকার কথা বলছেন যেখানে ডিএসএমএস দের শিক্ষাবর্ষ সিলেবাস অনুযায়ী দেওয়া না, ওটা হচ্ছে আমাদের বোর্ড থেকে যে রিকমেন্ডেশনটা এসেছে, বাংলাদেশ হোমিওপ্যাথি বোর্ড থেকে বইয়ের যে রিকমেন্ডেশনটা আছে সেটা ওখানে দেওয়া। আর আমাদের একটা বিস্তৃত একটি বইয়ের তালিকা আমরা দেব, সেটা কিছুটা তৈরি হয়েছে, কিছুটা আপডেট করা হচ্ছে। আসলে বই তো প্রচুর বই, তাই না? কাজে আমাদের সেভাবে গুছিয়ে দিতে হচ্ছে, বা আমাদের যে প্রোগ্রামটি রয়েছে সে আগামী থেকে বেশ বড় সড়ো প্রোগ্রামে আমরা হাতে নিচ্ছি ইনশাল্লাহ। 100 জন হোমিওপ্যাথ তৈরি করার বেসিক্যালি আমাদের যে মূল ইচ্ছা, মূল নীতি, মূল আকাঙ্ক্ষা। তো সেখানে তাদের জন্য উপযোগী করেও আমাদের এটা বাছাই মানে সাজাতে হচ্ছে, কাজে একটু সময় লাগছে, আপনারা পাবেন ইনশাল্লাহ। মোহাম্মদ সাইফুর রহমান আরেকটি কমেন্টস করেছেন, পরিবেশ বিজ্ঞান ও হিউম্যান সাইকোলজি নিয়ে কি কোনো হোমিওপ্যাথির লেখা বই নেই? তাহলে কি অন্য কোনো পরিবেশ বিজ্ঞানী ও মনোবিজ্ঞানীর লেখা বই পড়ে অর্গাননের সাথে সমন্বয় করে নিতে হবে? বেসিক্যালি আপনি পরিবেশ বিজ্ঞান বা মনোবিজ্ঞানের প্রচলিত যে ধারাটি রয়েছে, এই ধারার ব্যাপারে হোমিওপ্যাথির কোনো বই নেই। যদিও ওষুধের মানসিক লক্ষণ বা মানসিক রোগের চিকিৎসা এই ধরনের সাইকোলজি রিলেটেড বই হোমিওপ্যাথিদের কিছু রয়েছে। কিন্তু মূলত আপনার প্রশ্নের সাপেক্ষে যা বলতে হয় যে হ্যাঁ, আপনি যদি সম্পূর্ণ বিষয়টিকে হোমিওপ্যাথির সাথে সমন্বয় করতে চান, তবে পরিবেশ বিজ্ঞান বা মনোবিজ্ঞানের যে সাধারণ প্রচলিত ধারণা রয়েছে সেটা দিয়েই শুরু করতে হবে। তবে পরিবেশ বিজ্ঞান আপনি সরাসরি যা পাচ্ছেন তার থেকে শুরু করলেও মনোবিজ্ঞানের ব্যাপারে আমার নিজের কিছু কথা রয়েছে। মনোবিজ্ঞানটি অন্যান্য বিজ্ঞানের মতো নয়। মনোবিজ্ঞানের ব্যাপারে বলতে গেলে আমাকে বলতে হবে যে হোমিওপ্যাথিক সাইকোলজি বলে আলাদা একটা সাবজেক্ট হওয়া উচিত ছিল। কারণ তারা যেভাবে বিবেচনা করে, তারা যে বস্তুগত স্তরে চিন্তা করে, তারা মনকে যেভাবে বিবেচনা করে বা বিশ্লেষণ করে, সেখানে নিউরোট্রান্সমিটারের বিভিন্ন পরিবর্তন, মস্তিষ্কের রসায়নের পরিবর্তনকে মন বলে বিবেচনা করা হয়, হোমিওপ্যাথিতে তা করা হয় না। হোমিওপ্যাথি হলিস্টিক ভিউ, সেখানে আত্মা পর্যন্ত বিবেচনা করা হয়। কাজেই বেসিক মৌলিক বড় ধরনের পার্থক্য রয়েছে, বড় ধরনের। কাজেই মনোবিজ্ঞানীর লেখা বই পড়ে আপনি হয়তো পুরোপুরি হোমিওপ্যাথির সাথে তাকে সমন্বয় করতে পারবেন না। এটা হোমিওপ্যাথদের লেখা উচিত, এবং আমাদের হোমিওপ্যাথিক বোর্ড সহ আমাদের কর্তৃপক্ষদের এ ব্যাপারে সিরিয়াস ভাবে সচেতন হওয়া উচিত। হোমিওপ্যাথিক সাইকোলজি নামের একটি সাবজেক্ট তৈরি করা, এটা এর আগে কেউ বলেছেন কিনা জানি না, তবে আমি এটা বারবারই বলি, আমার বইতেও লেখা আছে। হোমিওপ্যাথিক সাইকোলজি নামের একটি শাখা, শিক্ষা জ্ঞানকাণ্ডও খোলা দরকার, শাখাও খোলা দরকার, বইও খোলা দরকার, এবং এটা নিয়ে ব্যাপকভাবে গবেষণা করা দরকার। মোহাম্মদ সাইফুর রহমান আরেকটি কমেন্টস করেছেন, শুধুমাত্র অর্গানন পাঠের পরপরই প্রি ক্লিনিক্যাল সাবজেক্টগুলোতে অর্গাননের সাথে সমন্বয় করে বুঝতে পারাটা নতুন শিক্ষার্থীদের জন্য কি সহজ কাজ হবে? এই ক্ষেত্রে কোন হোমিওপ্যাথির সাহায্য ছাড়া নিজে নিজে অর্গাননকে চিন্তা করে নিলেই কি হবে? সমন্বয় করতে গিয়ে ক্লিনিকে, হাসপাতালে প্র্যাকটিস করা অভিজ্ঞ হোমিওপ্যাথির সাহায্য লাগবে না? আপনার কি মনে হয়? অর্গানন শুরুতে পড়ে আপনি কতটুকু বুঝতে পারবেন সেটা গত সপ্তাহেও বলেছি, এই সপ্তাহে তো আরো বিস্তৃতভাবে বললাম। অর্গানন পাঠ করে আপনি নিজে নিজে চিকিৎসা করতে পারবেন না, বা প্রি ক্লিনিক্যাল সাবজেক্টগুলো সমন্বয় করতে গেলেও গাইড লাগবে। এটা অনেক বড় জ্ঞান, হলিস্টিক ভিউ, হলিস্টিক ধারণা, এটা ছোটখাটো কোনো বিষয় নয়। আপনার নির্ঘাত নিশ্চিত সহযোগিতা লাগবে, আপনার শিক্ষক লাগবে, আপনার
এই যে আমরা কোর্স বলি, এই যে কোর্সের বন্দোবস্ত করি, আমাদের বলছি যে 100 জন হোমিওপ্যাথকে তৈরি করার জন্য আমরা কোর্স দেব, কোর্স করব। এর আগে আমরা অনলাইনে কোর্স করেছি, কোচিং ক্লাস দিয়েছি। এই যে আমি বিভিন্ন ইউটিউবে ভিডিওগুলো দিচ্ছি, কেন দিচ্ছি? লাগবে বলে দিচ্ছি। আমাদের শিক্ষার্থীরা যদি এগুলো না পায় তাহলে তৈরি হতে পারবে না। ঠিক একইভাবে নিজে নিজে অর্গানন চিন্তা করে আপনি ডাক্তার হতে পারবেন না। বুঝতে পারবেন যে হোমিওপ্যাথি অনেক বড় জিনিস, হোমিওপ্যাথি অনেক ভালো জিনিস, হোমিওপ্যাথি মৌলিক চিন্তা করে, এই চিন্তা করে, কিন্তু তার প্রয়োগটিকে আপনার হাতে কলমে শিখতে হবে। সেখানে আপনার কোন অভিজ্ঞ চিকিৎসকেরও শরণাপন্ন হতে হবে, আপনার কলেজেও পড়তে হবে, আপনার ইন্টার্নশিপও লাগবে। এই সমগ্র ইন্টার্নশিপের পরে হায়ার এডুকেশনও লাগতে পারে। আমরা যা প্রোভাইড করতে যাচ্ছি সেই ধরনের এডুকেশনও লাগতে পারে। কাজে এগুলো এবং অবিরত চর্চা লাগবে, অবিরত চর্চা লাগবে। সহপাঠীদের চর্চা, শিক্ষকের সাথে চর্চা, সমগ্র রকমের চর্চা আমাদের প্রয়োজন পড়বে। প্রি ক্লিনিক্যাল সাবজেক্ট গুলো তো আপনি একা একা পড়তে পারবেন না, সেগুলোও কাউকে পড়াতে হবে। সমন্বয়টা শিক্ষকদের করে দেওয়ার কথা। 100 জন ক্লাসিক্যাল হোমিওপ্যাথ থাকলে দেশের চেহারা পাল্টে যেতে, স্বাভাবিক কথা। এখানে এই পোস্টে কতটা বাজে মন্তব্য হয়েছে আমি হয়তো দেখিনি, এটাতে বোধহয় কেউ বাজে মন্তব্য করেনি, কিন্তু এটা সত্য কথা, বাস্তব সত্য। এটা বলি কিভাবে? আমি আমার নিজের অভিজ্ঞতা থেকে বলি, এটা আমার ধারণা। এটা ভুল বলতে পারেন আপনারা, কোনো সমস্যা নেই, কিন্তু বাজে মন্তব্য করার দরকার নেই। এটা ভুল বলতে পারেন যে না ডাক্তার শাহিন মাহমুদ আপনার কথা ভুল, 100 জন কেন 10,000 জন আসলেও বাংলাদেশে হোমিওপ্যাথির অবস্থা পাল্টাবে না। ওটা ডক্টর কেন্ট আজ থেকে 150 বছর আগে বলে গিয়েছেন যে কোনো শুভ উদ্যোগ নিলে আপনারা হাহা করতে করতে আসবেন, আরে হবে না, হবে না, এভাবে হবে না, এভাবে হবে না, এগুলো করবেন, এগুলো ডক্টর কেন্ট 150 বছর আগেই বলে গিয়েছেন। তো ওটাই করুন না। বাজে মন্তব্যের দরকার কি? অযথা নিজেদের আত্মপরিচয় নষ্ট হয়, আপনাদের রুচিগুলোকে প্রকাশ করেন আপনারা। 100 জন ক্লাসিক্যাল হোমিওপ্যাথ থাকলে দেশের হোমিওপ্যাথির চেহারা পাল্টে যেত, আমার ধারণা, আমার ব্যক্তিগত অভিমত। আমি প্র্যাকটিক্যালি আমি যা পেয়েছি আমার রোগীদের কাছে, আমি ওপেন প্ল্যাটফর্মে বলছি, আমাদের রোগী, আমার ব্যক্তিগতভাবে আমার রোগীদের মতামতের ভিত্তিতে যা পেয়েছি, আমার পারিপার্শ্বিক পরিস্থিতির প্রেক্ষিতে বহু মানুষের মনের পরিবর্তনকে দেখে, বিস্ময়কর সব রোগে মানুষের আরোগ্য দেখে আমার এই ধারণা এসেছে। ভুল হতে পারে, আপনি বলুন না আমি ভুল বলেছি, আপনি বলুন কয় হাজার লাগবে, আপনার ইচ্ছা। এটা নিয়ে বাজে মন্তব্য করার কি আছে? এটা নিয়ে বাজে মন্তব্য করার কিছু নেই তো আসলে, এটা আমার ধারণা। আর যে শতভাগে কিউট লোক সারাতে না পারে সে হোমিওপ্যাথ না, সেটা আমার কথা না, এটা ডাক্তার কেন্টের কথা, ওটাও আপনি বলুন না। বাজে মন্তব্য করার কি দরকার? এরপর মোহাম্মদ সাইফুর রহমান বলছেন ওয়েবসাইটের বইয়ের তালিকা নামে কোনো আলাদা সেকশনই পেলাম না, শুধুমাত্র ডিএসএমএস এর সিলেবাস অনুযায়ী ভিডিওর সাথে বইয়ের তালিকা দেওয়া আছে, আর এই সিলেবাসে তো উপরোক্ত দুটো টপিক নেই। এটা হতাশাজনক। আশা করি হোমিও ডাইজেস্ট বইয়ের নামের তালিকা নামে আলাদা একটা ওয়েব পেজ খুলবে, উপরোক্ত দুটো টপিক সহ পরিবেশ বিজ্ঞান ও হিউম্যান সাইকোলজি, হোমিওপ্যাথির সাথে সম্পৃক্ত ভালো মানের সকল বইয়ের তালিকা থাকবে। ধন্যবাদ আপনার পরামর্শটি, আমি অবশ্যই নোট করে নেব এবং আমি হোমিও ডাইজেস্টের সম্পৃক্ত সকলকে বলছি এটাকে নোট করে নিতে। প্রথম কথা। দ্বিতীয় কথা হচ্ছে হোমিও আমাদের ওয়েব পেজ নয়, তবে হোমিও বুকের সাথে আমাদের কিন্তু হোমিও ডাইজেস্টের একটি কন্ট্যাক্ট হয়েছে এবং আমরা যে তালিকাটি দেব তারা সেই বইগুলো সংগ্রহ করবে, এই ধরনের একটি আলোচনা আমাদের মধ্যে হয়েছে। কিন্তু লকডাউন পরিস্থিতির জন্য অনেক কাজে আসলে স্থগিত রয়েছে, থেমে আছে। তো আপনার এই পুরো ব্যাপারটি আমাদের তো বলাই আছে যে আমরা একটা বইয়ের তালিকা দেব হোমিও ডাইজেস্টের ওয়েবসাইটে, সেখানে এবং হোমিও বুকে আপনারা ক্রমান্বয়ে এগুলো পেয়ে যাবেন ইনশাল্লাহ। এবং সেই সাথে আপনার এই বিশেষ কথাটি পরিবেশ বিজ্ঞান ও হিউম্যান সাইকোলজি, এটা আমি বিশেষভাবে নোট রাখছি এবং এগুলো যেন আপনাদের পেতে সুবিধা হয় সেই বন্দোবস্ত করা হবে। ডক্টর ইয়াকুব সরকার স্যার এসেছেন এবং তিনি বলেছেন ধন্যবাদ। আপনাকেও ধন্যবাদ ডক্টর ইয়াকুব সরকার স্যার আমাদের সাথে থাকার জন্য এবং আমাদের ইন্সপাইরেশন, তাই না? আপনি আমাদের সাথে আছেন এবং এখানে ধন্যবাদ জানিয়েছেন, অবশ্যই এটা আমার জন্য ইন্সপাইরেশন। ফারিহা তাসনিম বলছেন সালাম আলাইকুম স্যার। ওয়ালাইকুম সালাম, ধন্যবাদ ফারিহা তাসনিম আমাদের সাথে থাকার জন্য। আর রইসউদ্দিন মোল্লা বলছেন এখন কেবল হাসান মির্জার মতো ডাক্তার দরকার যিনি রোগী আরোগ্য করার মাধ্যমে হোমিওপ্যাথির গুরুত্বটা বোঝাবেন। এটা শুধু, এটা কিন্তু ডাক্তার কেন্ট বলেছেন, আমি বলেছি, আন্তর্জাতিক একটা প্ল্যাটফর্মে বলেছি এবং হোমিও ডাইজেস্টের প্ল্যাটফর্মে আমরা বেশ কিছু কেস দিয়েছি। আমাদের কেস রেকর্ড নামের একটা সেকশন আছে, কয়েকদিন 1 নাম্বার 2 নাম্বার হচ্ছে করোনা ট্রিটমেন্টের ব্যাপারে সমস্ত ডকুমেন্ট সংগ্রহ করে আমরা প্রকাশ করেছি, বিভিন্ন কেস নিয়ে আলোচনা করে ভিডিও আমরা প্রকাশ করেছি। আমরা
আমরা এটাতে বিশ্বাস করি যে হোমিওপ্যাথিকে প্রতিষ্ঠা করতে চাইলে তার সবচাইতে বড় শক্তি হচ্ছে প্রমাণ। আমরা যে মানুষকে ভালো করতে পারি তার প্রমাণ। এটা ডক্টর কেন্ট বলেছে 150 বছর আগে, আমিও বলে যাচ্ছি এবং সেই অনুযায়ী কাজ করেও যাচ্ছি। ধন্যবাদ রইসুদ্দিন মোল্লা আমাদের সাথে থাকার জন্য এবং এত চমৎকার একটি কমেন্টস করার জন্য। একদম ঠিক কথা বলেছেন, এটা ডক্টর কেন্ট বলেছেন 150 বছর আগে, ঠিক তার মতো করে আপনি বলেছেন। তো হাসান মির্জার মতো ডাক্তার এই কথাটিতে হয়তো অনেকে আপত্তি তুলতে পারেন, কারণ তার চাইতে ভালো ডাক্তারও রয়েছে, তার চাইতে খারাপ ডাক্তারও রয়েছে, অনেকেই অনেকের মতো রয়েছেন। তবে আমাদের যে প্রমাণ দিয়ে, আমাদের আরোগ্যের প্রমাণ দিয়ে এই হোমিওপ্যাথিকে প্রতিষ্ঠা করতে হবে, এই ব্যাপারে কোনো সন্দেহ নেই। সালমা আক্তার মিলি বলছেন শুভকামনা সবসময় আপনার জন্য স্যার, আপনার জন্য শুভকামনা ম্যাডাম। সালমা আক্তার মিলি একজন ভালো শিক্ষক এবং তিনি মডেল হোমিওপ্যাথিক মেডিকেল কলেজে আছেন এবং আমাদের সাথে সবসময়ই আছেন। আপনাকেও ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য। কবিরউদ্দিন সাহেব বলছেন সর্বযুগে নিন্দুক ছিল, থাকবে, সত্য এগিয়ে যাবে ইনশাল্লাহ। হ্যাঁ, 150 বছর আগেও ডাক্তার কেন্ট বলছেন এই কথা যে আপনি সত্য নিয়ে আসলেই আপনাকে প্রতিহত করার জন্য, থামানোর জন্য মানুষজন এগিয়ে আসবে। কোন ভাবে আপনাকে থামানো যায়, এবং বেশিরভাগ ক্ষেত্রে সেটা ব্যক্তি স্বার্থেই হয়, আমি যা দেখতে পাচ্ছি ইদানিংকালে। কাজী আব্দুল আল মাহফুজ বললেন এখন বুঝতে পারছি এতকাল কেন কেন্টের লেজার রাইটিংসটা অবহেলায় পড়েছিল, কারণ এই বইটিতে করা সমালোচনা সহ্য করার মতো মানসিকতা অধিকাংশেরই নেই। হ্যাঁ, রাইট। নৈতিকতার মেরুদণ্ড, একটু আগে যেটা নিয়ে কথা বললাম, এটা যদি শক্ত না হয় তাহলে কেন্টের বইকে সহ্য করা সম্ভব নয়। দেখলেন, আপনি হয়তো দেখবেন আমাদের কেন্টের একটা কথা, তিনি কি বলেছেন যে অ্যাকিউট কেস শতভাগ সারাতে না পারলে সে তার নিজেকে হোমিওপ্যাথ বলে দাবি করা বন্ধ করা উচিত। একটা কেন্টের কথা, তার সমালোচনা করা হচ্ছে গিয়ে। ওটা কি মেনে নেওয়া সম্ভব? সে তো পারবেন না। সে অনেকগুলো, সে অ্যাকিউটে পারবেন, সে মহামারীতে পারবে না, সে অনেকগুলো অ্যাকিউটে পারবে না, কাজেই তার পক্ষে তো এটা মেনে নেওয়া সম্ভব নয়। কিন্তু তার ডাক্তারও থাকতে হবে, তার বড় ডাক্তারও হতে হবে। এই কারণে কেন্টি ভুল কথা বলেছে। সে মানুষকে সারাবে না, তারপরেও সে ভালোই থাকবে। সে শতভাগ মানুষকে শতভাগ অ্যাকিউটে আরোগ্য করবে না, তারপরেও সে বড় ডাক্তারই থাকবে। এই হচ্ছে অবস্থা। ধন্যবাদ কাজী আব্দুল্লাহ মাহফুজ, আপনি সঠিক বুঝতে পেরেছেন। মোহাম্মদ সাইফুর রহমান বলছেন হয়তো হোমিওপ্যাথির জ্ঞানে বিশেষজ্ঞ, কিন্তু পুরো কেস টেকিং এর সব প্রশ্নোত্তর লিখে রাখে এমন কয়জন ডাক্তার আছে? শুনুন, সহজ কথা বলি, কেস টেকিং এ সব প্রশ্নোত্তর লিখে রাখে না। যদি না লিখে থাকে তারা অন্তত পক্ষে হানিম্যানের হোমিওপ্যাথি করে না, তারা অন্য কোনো হোমিওপ্যাথি করে। যারা সংক্ষিপ্ত ভাবে শুধু নোট রেখে দেয়, টুকটুক করে নোট রেখে দেয়, চিহ্ন দিয়ে নোট রেখে দেয়, তারাও হানিম্যানের হোমিওপ্যাথি করে না। তারা অন্য কোনো হোমিওপ্যাথি করতে পারে, তাদের নিজেদের তৈরি করা, প্রস্তুত করা হোমিওপ্যাথি করতে পারে, ওটা হানিম্যানের হোমিওপ্যাথি নয়। কেস টেকিং পুরোই করতে হবে, প্রশ্নোত্তর লিখেই রাখতে হবে, এটাই হানিম্যান শিখিয়েছেন এবং তার ধারাবাহিকতায় সমগ্র ক্লাসিক্যাল ডাক্তাররা শিখিয়েছেন, সমগ্র প্রমিনেন্ট আমাদের অগ্রদূতগণ শিখিয়েছেন। ওগুলো কেউ শেখায়নি। নোট রেখবো, একটা ছোট একটা পৃষ্ঠার মধ্যে পুরো কেস নোট রেখে দেবো, বাস হয়ে গেল, এগুলো হোমিওপ্যাথি নয়। হোমিওপ্যাথির জ্ঞানে বিশেষজ্ঞই তাদের কিভাবে বলবো? আর অর্গাননের এই কেস টেকিং এর কথাটা মানতে চায় না ভালো মানের ডাক্তারগণ, মানতে অনেক কিছুই চাইবে না। ডাক্তার কেন্টের কথা মানতে চাইবে না, হ্যানিম্যানের কেস টেকিং মানতে চাইবে না, কিন্তু তারাও ভালো মানের ডাক্তারগণ হয়ে থাকবেন। আপনি 100 জন ক্লাসিক্যাল ডাক্তারের মাঝে নিশ্চয়ই এমন ডাক্তার চান না, প্রশ্নই ওঠে না। আমার প্রথম বইটি হচ্ছে কেস টেকিং নিয়ে। আর আমার এখানে ঢুকতে চাইলে আমি প্রত্যেককে জিজ্ঞাসা করব যে অর্গানন সম্বন্ধে আপনার মন্তব্য বলুন, প্রত্যেককে জিজ্ঞাসা করব। কাজে তাকে কোনো ডাক্তারই বলা, বেসিক্যালি হোমিওপ্যাথিক ডাক্তার তাকে বলা যাবে। আপনি বলছেন আর ওনাকে কি ক্লাসিক্যাল ডাক্তার বলা যাবে না? কেস টেকিং যে করে না, কেস টেকিং যে মানতে চায় না, তাকে অন্তত ওকে যে বললাম হানিম্যানের হোমিওপ্যাথি, তার নিজের প্রবর্তিত হোমিওপ্যাথি, বিরাট বিজ্ঞানী, কোনো সন্দেহ নেই, তার নিজের প্রবর্তিত হোমিওপ্যাথি সে করে। স্যার আমি আপনাদের সাথে নতুন, তো তাই জানি না আপনার মোট প্রকাশিত বই কতটা, সবগুলোর একত্রে মূল্য কত? এটা হোমিও ডাইজেস্ট মনিটরিং সেল থেকে আপনাকে উত্তর দিয়ে দেবে। আমার মোট প্রকাশিত বই আপাতত 4টা, সম্ভবত খুব শীঘ্রই আরো বেশ কয়েকটি বই বের হতে যাচ্ছে। হাদিস আফরোজ বলছেন স্যার পাশে লোকে কিছু বলে, সত্য
সত্য সবসময় অসুন্দর অসহ্য লাগে কারো কাছে, সেই জন্য আপনার প্রচেষ্টা কখনো থেমে থাকবে না। রাইট, অ্যাবসলিউটলি রাইট। পৃথিবীতে কোনো ভালো কাজকে মানুষ সহজভাবে মেনে নেয়নি। একটু আগে ডক্টর কেন্টি বলেছেন মহান সত্য, মহান সত্যকেও অনেকে মেনে, মানে যতই প্রমাণ দেওয়া হোক মেনে নেবেন, অন্তত ইতিহাস তাই বলে। শুভকামনা স্যার, অত্যন্ত খুশি লাগছে আমার গত ক্লাসের আগের ক্লাসে করা প্রশ্নের উত্তর নিয়ে মিট দেওয়ার জন্য হোমিও ডাইজেস্টকে ধন্যবাদ। আমরা সব নোট রেখেছি, আপনারা যা যা আপনারা রিকোয়েস্ট করবেন, আলোচনা করবেন, যেগুলো প্রশ্নগুলো উঠে আসবে আমরা সব নোট রাখি। দেখবেন সবাই ক্রমান্বয়ে পাবেন, কিন্তু আমাদেরও লিমিটেশন আছে, আমাদেরও তো একটা ভিডিও সময় নিয়ে করতে হয়, একটা 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 স্টাডি আপনাদের সামনে প্রেজেন্ট করতে গেলে একটু সময় লাগে, এইটুকু ক্রমান্বয়ে সবাই পাবেন। ধন্যবাদ আপনাদের আমাদের সাথে থাকার জন্য। ডক্টর মোহাম্মদ হেলালুদ্দিন বলছেন হোমিওপ্যাথি উন্নয়নের জন্য আলোচনা হোক, স্যারদের অভিনন্দন জানাচ্ছি। হ্যাঁ, তাই হবে। আমার এখানে এগুলো নিয়ে ইনশাল্লাহ ভবিষ্যতে আলোচনা হবে না ইনশাল্লাহ। 13 নাম্বার অধ্যায়ে কিন্তু ডক্টর কেন্ট সমালোচনা করেছেন কার? সেই সময়ের একজন প্রমিনেন্ট হোমিওপ্যাথ বাউনিং হোসেনের। কিন্তু তার সেই সমালোচনার ভাষা থেকে আমাদের শিখতে হবে যে কিভাবে আসলে সমালোচনাটা করতে হয়। তিনি শিক্ষিত ব্যক্তি ছিলেন, তো রিফাইন্ড অ্যান্ড এডুকেটেড, যে কথাটি তিনি বলেছেন, রিফাইন্ড অ্যান্ড এডুকেটেড, তিনি এরকম ছিলেন। কাজে আমরা তার কাছ থেকে সেইটাও শিখে নেব। পরের চ্যাপ্টারটি আমি এখন পড়ছি, যে কয়টা কমেন্ট ছিল আমি আপনাদের পড়েছি, অন্তপক্ষে আমার এখানে যে কয়টা দেখাচ্ছে। তো যারা আছেন তারা পরের অধ্যায়টি মনোযোগ দিয়ে শুনুন। এটাও খুব ছোট অধ্যায়, সিম্পলি অলমোস্ট 1 পৃষ্ঠা মাত্র। এই অধ্যায়টির নামই হচ্ছে বুকস, বইগুলো আর কি, গ্রন্থসমূহ। তো এটা নিয়ে আলোচনা। হোমিওপ্যাথি ইজ স্লো টু উইন ইটস ওয়ে because of the defective use of books as well as because of defective books, thus producing results that are not striking but merely ordinary. কি বললেন তিনি সেখানে? তিনি বললেন হোমিওপ্যাথি তার পথটিতে গিয়েছে বা তার রাস্তাটিতে জয়ী হয়েছে, জয়ী হওয়ার ক্ষেত্রটিতে ধীরজ হয়েছে, ধীরে যাচ্ছে, ধীরে এগোচ্ছে। তার কারণ হচ্ছে বইগুলোর ত্রুটিযুক্ত ব্যবহার, সেই সাথে ত্রুটিযুক্ত বই। অর্থাৎ বইতে যদি ত্রুটি থাকে তো তাহলেও আপনাদের শিক্ষাটি ব্যাহত হবে, হোমিওপ্যাথি ধীরে ধীরে এগোবে। বইয়ের ত্রুটিযুক্ত ব্যবহার থাকলেও তা ধীরে ধীরে এগোবে। ব্যাপারটি একটু বুঝিয়ে বলছি। সাইফুর রহমান সাহেব কেন বইয়ের তালিকার জন্য ব্যাকুল হয়েছেন আমি বুঝতে পারছি। তার কারণ হচ্ছে তিনি শিক্ষা সংকট বইটি পড়েছেন এবং তিনি বুঝতে পেরেছেন যে সিরিয়াল অনুযায়ী বই পড়াটি কতটা জরুরি। আমি যতটুকু আমার উপলব্ধি, এখানে সাইফুর রহমান সাহেব আছেন, আমি ভুল বুঝে থাকলে বা আমার উপলব্ধিতে ভুল হলে আপনি আমাকে বলবেন, সমস্যা নেই। আমি আমার বইতে বিস্তারিত আলোচনা করেছি যে কোনো কারণে যদি ধারাবাহিকতা ভঙ্গ করা হয়, ত্রুটিযুক্ত পন্থায় বই পড়া হয়, তাহলে কি সর্বনাশটা হবে। সে কিছুই করতে পারবে না। তার অনেকটুকু জ্ঞান সে ধারাবাহিকতা নষ্ট করে শেখা জ্ঞানগুলোর মধ্য থেকে তার প্রচুর জ্ঞান জন্মেছে, কিন্তু তা দিয়ে সে কোনো কার্যকরী কিছু করতে পারবে না। বইটিতে আলোচনা করা হয়েছে ব্যাপারে বিস্তারিত। আমি কেন্টের আলোচনার মধ্যে আর কোনো এই বিষয়গুলো উত্থাপন করতে যাচ্ছি না। তো এই হচ্ছে বইয়ের ব্যবহারটি, কিভাবে বইয়ের ব্যবহার করতে হবে সেটা শিক্ষার্থী সংকট বইটার মধ্যে আমি উল্লেখ করে রেখেছি অলরেডি। তো এবং ডিফেক্টিভ বুকস, ত্রুটিযুক্ত বুকস, যে বই আমি আমার বইতে প্রচুর পরিমাণ রেফারেন্স দেই। এই কারণে কেন রেফারেন্স গুলো দেই? যেন আমার যদি ত্রুটি হয় অন্য কেউ যেন সেটা অনুসন্ধান করে আমাকে বলতে পারে। আমি বলতে পারি ডক্টর কেন্টের অনেকগুলো বিষয় পড়ে আমি একটা মতবাদ জানালাম, মন্তব্য করলাম, তারপর এই কারণে আমার বইতে কতটুকু আমার মন্তব্য, কতটুকু আমাদের চিকিৎসকদের মন্তব্য, সেটা আমি একদম রেফারেন্স সহ উল্লেখ করে দিই। এই কারণে যে বইকেও ত্রুটিযুক্ত হওয়া যাবে না, সেখানেও শুদ্ধ শিক্ষা থাকতে হবে। তো এই দুটো কারণে হোমিওপ্যাথির অগ্রগতি ধীর হয়, বইয়ের ত্রুটিযুক্ত ব্যবহার এবং ত্রুটিযুক্ত বই। আর তদনুযায়ী প্রডিউসিং রেজাল্ট, এমন ফলাফল প্রদান করে দ্যাট আর নট স্ট্রাইকিং বাট মেয়ারলি অর্ডিনারি, যেখানে বিস্ময়কর ফল আসার কথা সেখানে সাধারণ ফল দান করে। সাধারণ, আমি বলেছি হোমিওপ্যাথি বিস্ময়কর ফল দান করতে পারে, বিস্ময়কর।
আজকের একটা ঘটনার কথা বলি, আজকের একটা ঘটনা। অনেকেই তো বলছেন আমার কেস টেস দেখেন না। দেখুন, একটা কেসে আমি কিভাবে কেস প্রেজেন্টেশন করতে হয় তা আমার বইতে আলোচনা করেছি, শিক্ষা সংকট বইতে। যারা বইটি পড়েছেন তারা জানেন একটা কেসের থেকে কি কি বিষয় শেখার থাকে। আমি যখন একটা কেস প্রেজেন্ট করতে চাই, তখন আমার ওই বিষয়গুলোকে সুস্পষ্ট করে প্রকাশ করতে হবে, সেই চিন্তাটি মাথায় থাকে। এই কারণে সকালে একটা কেস ফেসবুকে দিলাম, একটা রোগীকে আমি ক্যালকেরিয়া কার্ভ দিয়েছি, তার হাইড্রোসিফেলাসের জন্য এই দেখো তার ইন্ডিকেশন, এই দেখো তার জন্য এই ওষুধ সিলেকশন, তারপরে আর কোনো খবর নেই সেই রোগীর কি হলো না হলো। এগুলো আমি করতে পারি না। একটা কেস শিক্ষা দেওয়ার ক্ষেত্রে রেসপন্সিবিলিটি থাকে আমার। এমন কিছু রিমার্কেবল কেস আছে, এমনকি ভালো হয়ে যাওয়া ক্যান্সারের কেস আছে, যেগুলো আমি রেখে দিয়েছি। আমি কয়েক বছর দেখবো, তারপর সেগুলো প্রকাশ করব। নিশ্চিত রোগী ভালো হয়েছে। যেগুলো আগে ভালো হয়ে কয়েক বছর গিয়েছে সেগুলো আমি দিয়ে দিয়েছি, কিন্তু আরো যেগুলো কয়েক বছর যাওয়ার পর আবার সেগুলো প্রকাশ পাবে, যেগুলো এখন ভালো হচ্ছে। যাই হোক, এই কেস প্রেজেন্টেশনের একটা সুনির্দিষ্ট নিয়ম আছে, একটা কাঠামো আছে। তো সেই বিস্ময়কর ফল শুধু মুখে আজকে বলছি। আজকে আমার একজন গায়কের সাথে কথা, গায়ক সিঙ্গার, যিনি বিগত কয়েক বছর যাবত গান গাইতে পারছিলেন না। তিনি বলতেন যে আমার ভেতর থেকে গান আসে না, আমি গান বলতে পারি না, আমি নিজেকে ওপেন আপ করতে পারি না। আচ্ছা, তারপর আজকে সে কথা বলার সময় ভিডিও কলে তার সাথে আমার কথা, আপনাদের এই অনুষ্ঠানটির কিছুক্ষণ আগে তার সাথে আমার ভিডিও কলে কথা, সে হাসছে, সে হেসে হেসে বলছে যে আপনি ডাক্তার সাহেব, আপনি বুঝতে পারবেন না যে আমার মধ্যে কি পরিবর্তন, এবং এটা কিন্তু কোনো সাময়িক রেজাল্ট নয়। তাকে আমি ওষুধ দিয়েছিলাম, দেওয়া শুরু করেছি বেশ কিছুদিন আগে, প্রায় 4-5 মাস হবে মোস্ট প্রবাবলি। এবং তার যে ক্রমাগত উন্নতি, প্রথমত হেরিং এর ল অনুযায়ী এসেছে অ্যাগ্রাভেশনের পরে অ্যামোলারেশন এবং কন্টিনিউড অ্যামোলারেশন, এবং সেই সাথে তার সেই উন্নতি চলমান রয়েছে। সেই অবস্থায় সে আজকে আমাকে বলছে যে ডাক্তার সাহেব, আপনি বুঝতে পারবেন না আমার মধ্যে কতটুকু পরিবর্তন এসেছে। যে গান আমি গাইতে পারতাম না দুটো কারণে, এক, নাক সবসময় বন্ধ থাকতো, আরেকটা হচ্ছে ভিতরে আমার আসতো না। আজকে আমি আমার 7 বছর আগে যে গানগুলো গাইতাম, হাসানের গান গাইতেন তিনি 7 বছর আগে। আপনারা জানেন যে হাসান মানে আমাদের ব্যান্ড শিল্পী, হাসানের গান গাওয়া অনেক কষ্ট, সেটা সবাই গাইতে পারে না। তিনি বললেন যে আমি সেই হাসানের গান এখন গাইতে পারছি। তাই ওগুলো অন্য প্রসঙ্গ। এখন যে কথাটি বলছিলাম, যে এই ধরনের বিস্ময়কর ফলটি তখন আর দেখতে পাওয়া যাবে না যদি এই ত্রুটিযুক্ত বই থাকে। আর এই বইয়ের যদি ত্রুটিযুক্ত ব্যবহার হয়, তবে যে চিকিৎসকরা চিকিৎসা করবেন তাদের কাছে এই সব রেজাল্ট আসবে না। এই মানুষের পরিবর্তন বললে বহু কথা বলতে হয়, কেজি যদি শুনতে চান বহু গপ্প করা যায়, আমি এগুলো প্রমাণও রয়েছে আমার কাছে। এখনো মনে পড়লো আরেকটা কেস, কিন্তু এগুলো নিয়ে কথা বাড়াবো না। আমি কেন্টের লেখা পড়ছি, আপনারা কেন্টের লেখাই শুনুন। There are books in existence that seem to foster the idea of pure homeopathy. এমন বইও রয়েছে যেগুলো বিশুদ্ধ হোমিওপ্যাথিকে উৎসাহিত করে, বিশুদ্ধ হোমিওপ্যাথির ধারণাকে উৎসাহিত করে, প্রণোদিত করে, which have done much harm along with much good. কিন্তু সেগুলো কি একই সাথে আবার এই ভালো করার সাথে সাথে আবার ক্ষতিও করে, যথেষ্ট ক্ষতিও করে, যথেষ্ট ভালো করার সাথে সাথে যথেষ্ট ক্ষতিও করে। দ্য থেরাপিউটিক পকেট বুক, এই সমালোচনা, এটা থেরাপিউটিক পকেট বুক হচ্ছে বাউনিং হোসেনের বই, অনেকটা রেপার্টরি আদলে কিন্তু থেরাপিউটিক পকেট বুক, এটা প্রাথমিক রেপার্টরি বাউনিং হোসেনের। থেরাপিউটিক পকেট বুক হ্যাজ রেন্ডার্ড অল আওয়ার ওল্ড ম্যান এ গ্র্যান্ড সার্ভিস। আমাদের আগের যারা ছিল পুরাতন লোকদেরকে ব্যাপক সহযোগিতা করে গিয়েছে। বাট ইট ইজ মোর ডিফেক্টিভ অ্যান্ড, কিন্তু এটা সবচাইতে ত্রুটিযুক্ত, মোস্ট ডিফেক্টিভ অ্যান্ড ইয়েট হ্যাজ কজড ম্যানি গুড মেন টু শান রেপার্টরিজ। এবং বহু ভালো মানুষকে রেপার্টরি পরিত্যাগ করার কারণ হয়েছে এটি। তথাপি এটি বহু বেশ ভালো মানুষের রেপার্টরি পরিত্যাগ করার কারণ হয়েছে। ইট হ্যাজ ইন মোস্ট ইনস্ট্যান্সেস
ফার্নিশড অনলি এ মডারেট এক্সিবিশন অফ রেজাল্ট, এবং এটা বেশিরভাগ ক্ষেত্রে একটি মাঝারি গোছের ফলাফল প্রদান করেছে, মানে চিকিৎসার ফলাফলটা মাঝারি গোছের এসেছে বেশিরভাগ ক্ষেত্রে। ইটস জেনারেলাইজিং of all particulars has destroyed its worth in so many instances. এই ব্যাপারে একটা কথা বলে নেই, কেন্ট এবং বাউনিং হোসেনের ফিলোসফির পার্থক্য সম্বন্ধে আমি কিন্তু রেপার্টরির যে আমাদের আলোচনাটি রয়েছে সেখানে আমি একটা বিস্তৃত আলোচনা করেছি, বিস্তৃত ভিডিও দিয়েছি। সেটা হচ্ছে রেপার্টরির নেপথ্যের দর্শন, বাউনিং হোসেনের রেপার্টরির দর্শন এবং কেন্টের রেপার্টরির নেপথ্যের দর্শন, এবং সেখানে এই বিষয়গুলো আপনারা কিন্তু বিস্তৃত জানতে পারবেন। এটা বলে রাখলাম, আমাদের ইউটিউব চ্যানেলে ইতোমধ্যে হয়তো পাবলিশড হয়েছে কিংবা খুব শীঘ্রই পাবলিশড হবে, আপনারা পেয়ে যাবেন ইনশাল্লাহ। যাই হোক, এখানে তিনি যা বলছেন, বাউনিং হোসেন, আমি এখানে সংক্ষেপে বলে যাচ্ছি, বাউনিং হোসেন থেরাপিউটিক পকেট বুকে যা করেছেন সেই রেপার্টরিটির পদ্ধতি যা তা হচ্ছে প্রত্যেকটা পার্টিকুলারকে জেনারেলে রূপান্তরিত করা, পার্টিকুলারকে জেনারেল হিসেবে বিবেচনা করা একটা নির্দিষ্ট পদ্ধতিতে। তো তিনি বলছেন যে এই সমস্ত পার্টিকুলারকে, কেন্ট বলছেন যে সমস্ত পার্টিকুলারকে জেনারেল হিসেবে বিবেচনা করার কারণে বহু ক্ষেত্রে সেই লক্ষণটি ধ্বংস হয়েছে, নষ্ট হয়েছে, আসলে তা ব্যবহারযোগ্য থাকেনি। When we see the circumstance of lying, shall we conclude that lying shall apply to headache, to vertigo, to dyspnea, to palpitation, to backache in the same degree? যখন আমরা শোয়ার অবস্থানটির কথা বলি, শোয়ার পজিশনটার কথা বলি বা শোয়ার পরিস্থিতিটার কথা বলি, দেখি আমরা কি এই সিদ্ধান্তে আসবো যে সেই শোয়ার সার্কামস্ট্যান্সেস হচ্ছে যে শুইলে বাড়ে বা শুইলে কমে, এই শোয়ার যে পরিস্থিতি তৈরি হয়, যে পরিস্থিতিগুলো আমরা দেখি, ধরেন একটা পেলাম, শুলে বৃদ্ধি পায়, কারণ এটা কি আমরা কি এই সিদ্ধান্তে আসবো যে সেটা মাথা ব্যথাও শুলে বৃদ্ধি পাবে, মাথা ঘোরানোও শুলে বৃদ্ধি পাবে, শ্বাসকষ্টও শুলে বৃদ্ধি পাবে, বুক ধরফরও শুলে বৃদ্ধি পাবে, পিঠ ব্যথাও শুলে বৃদ্ধি পাবে, এবং একইভাবে তা বৃদ্ধি পাবে? এটা হচ্ছে কেন্টের প্রশ্ন। ডাক্তার কেন্ট বলছেন যে বাউনিং হোসেন যে একটা জায়গায় ধরেন শুইলে বৃদ্ধি পেল, এটা কি সব জায়গায় শুলেই বৃদ্ধি পাবে? এগুলোতে যদি পিঠ ব্যথাও বাড়বে এবং একইভাবে বাড়বে। Shall we take the magnesia mure aggravation of liver symptoms when lying on the left side applicable to headache, to vertigo, to dyspnea, etc., and all in the same degree? আমরা কি ম্যাগনেসিয়া মিউরের বাম পাশে শুলে লিভার সিমটমস এর যে বৃদ্ধি হয়, যকৃতের লক্ষণের যে বৃদ্ধি হয়, যকৃতের লক্ষণ বাম পাশে শুলে বৃদ্ধি হয়, এই যে বাম পাশে শুলে যে বৃদ্ধি, এটাকে আমরা মাথা ব্যথা, মাথা ঘোরানো, শ্বাসকষ্ট এগুলোর ব্যাপারেও বিবেচনা করব এবং একইভাবে বিবেচনা করব? একটা কেন্টের প্রশ্ন বাউনিং হোসেনের বইটি সম্বন্ধে। মাস্ট উই যৌক্তিকভাবে তিনি তুলে ধরছেন যে একটা প্রমিনেন্ট হোমিওপ্যাথের সমালোচনা, এবং তিনি ডক্টর বাউনিং হোসেনকে শ্রদ্ধাও করতেন, তারপরও তার সমালোচনা করছেন, কিন্তু কিভাবে? All who have learned the better way look back with, must we have all our circumstances in the same degree in generals as in particulars? আমরা এই সমস্ত পরিস্থিতি পার্টিকুলারে যেরকম যে মাত্রায় আছে, আমরা কি ঠিক সেইভাবে জেনারেলেও সেই মাত্রায় সব ক্ষেত্রে পাই? All who have learned the better way look back with surprise at the faith reposed in the pocket book. যারা আরেকটু ভালো দৃষ্টিভঙ্গি নিয়ে ফিরে তাকাতে পারেন, তারা বিস্ময়ের সাথে লক্ষ্য করেন যে পকেট বুক মানে থেরাপিউটিক পকেট বুক, বাউনিং হোসেনের পকেট বইয়ের উপর কি পরিমাণ বিশ্বাস সংরক্ষণ করা হয়েছে বা বিশ্বাসকে রক্ষণ করা হয়েছে। One who is familiar with the Materia Medica can make every good use of this small book. যিনি ম্যাট্রিয়া মেডিকার সাথে খুব ভালো মতো পরিচিত, তিনি এই ছোট বইটির খুব ভালো রকমের উত্তম ব্যবহার করতে পারেন। বাট ইট উইল মিসগাইড দ্য ইয়ং ম্যান and lead him to drop the use of
repertories and thereby hinder the spread of homeopathy. তিনি বলছেন কিন্তু এটা নতুন যারা ইয়াং ম্যান, যারা তরুণ, যারা পরে এসে নতুন শিখছেন হোমিওপ্যাথি, তাদেরকে মিসগাইড করতে পারে, পথবিচ্যুত করতে পারে, ভুল পথে দিক নির্দেশ করতে পারে এবং এমন দিকে নিয়ে যেতে পারে যে তারা রেপার্টরি ব্যবহারকে পরিত্যাগ করবে। কাজেই তা হোমিওপ্যাথির বিস্তৃতির ক্ষেত্রে প্রতিবন্ধকতা হিসেবে সৃষ্টি হবে। When all our books are arranged so that the whole being comes into view, আমাদের বইগুলো, যেখানে আমাদের সমস্ত বইগুলোকে এমন ভাবে বিন্যাস করা হয়েছে, এমন ভাবে সাজানো হয়েছে যেখানে পুরো বিষয়টি আমাদের দৃষ্টিগোচর হয়, জেনারেল থেকে পার্টিকুলারে, ফ্রম জেনারেল টু পার্টিকুলার when taking the কেস নেওয়ার সময়। অর্থাৎ সহজভাবে এখানে যা বলছেন তিনি যে আমাদের বইগুলো, যেখানে আমাদের অন্য সমস্ত বইগুলো এমন ভাবে সাজানো হয়েছে যে কেস টেকিং করার সময় রোগীর জেনারেল থেকে পার্টিকুলার, যেটা ডক্টর কেন্টের ফিলোসফি হচ্ছে জেনারেল থেকে পার্টিকুলার, তার সমগ্র কিছুর ভিত্তি, তার রেপার্টরির ভিত্তি, তার দর্শনের ভিত্তি সমস্তই কিন্তু জেনারেল থেকে পার্টিকুলার। কাজে তিনি সেটাই বলছেন যে আমাদের অন্য সমস্ত বই যেখানে জেনারেল থেকে পার্টিকুলার, এই জেনারেল থেকে পার্টিকুলার, পার্টিকুলার থেকে জেনারেল, এই বিষয়গুলো নিয়ে আলোচনা, বিস্তৃত আলোচনা কিন্তু আমি ওই ভিডিওগুলোতে করেছি। কাজে এখানে আমি এটা বলছি না, সেটা তো আসলে আলাদা একটা আলোচনার প্রসঙ্গ হয়ে যায়। তো আপনারা সেই ভিডিওগুলো পেয়ে যাবেন, আপনারা লক্ষ্য রাখবেন, সেখান থেকে দেখে নেবেন ইনশাল্লাহ। এছাড়া আমার আরো কিছু ভিডিওতে রয়েছে, সেগুলো পেয়ে যাবেন ক্রমান্বয়ে। এই বিষয়গুলো আলোচনা হয়েছে, ইন্ডাকটিভ লজিক, ডিডাকটিভ লজিক, ইন্ডাকটিভ রিজনিং, ডিডাকটিভ রিজনিং, সেগুলো আপনারা পেয়ে যাবেন। when working out the case, যখন কেস কাজ করা হয়, when reading the Materia Medica and when studying the philosophy, যখন Materia Medica পড়া হয়, যখন ফিলোসফি নিয়ে গবেষণা করা হয়, চিন্তা করা হয়, then may we hope that our cause will march on by healing the sick, সেখানে আমরা আশা করব যে আমাদের এই প্রচেষ্টাটি বা উদ্দেশ্য বা কার্য উদ্দেশ্যটি আর রোগীকে সুস্থ করার দিকে পরিচালিত হবে, and by teaching all who have the desire to learn it, এবং যারা শিখতে চায় তাদের শেখানোর ব্যাপারে, শেখানোর ক্ষেত্রটিতে কার্যকরী হবে, এগিয়ে যাবে, and the ability to understand it, এবং এটাকে বোঝার ক্ষেত্রটিতে সহযোগিতা করবে, বোঝার ক্ষেত্রটি সামর্থ্য বৃদ্ধি করবে। এই হচ্ছে এই চ্যাপ্টার বুকস। এখানে কিন্তু থেরাপিউটিক পকেট বুকসের মতো বইয়ের সমালোচনা করলেন ডক্টর কেন্ট, এবং লজিক দিয়ে কত সুন্দর এবং ভদ্রভাবেই করা গেল, ব্যাপারটি দেখতে পেলাম আমরা। মোহাম্মদ সাইফুর রহমান বলছেন, জি স্যার, পড়ার ক্ষেত্রে ধারাবাহিকতা রক্ষার জন্য জিজ্ঞাসা করেছি, আপনি বুঝবেন কোন বইটা কোন ধরনের ছাত্রের ক্ষেত্রে কেমন অনুভূতি সৃষ্টি করবে। অ্যাবসলিউটলি রাইট। তাই দেখুন, কয়েকটা ব্যাপার রয়েছে। ফার্স্ট ইমপ্রেশনের একটা ব্যাপার রয়েছে। আমি আমার জীবনে একটা ম্যাট্রিয়া মেডিকা পড়েছিলাম বাংলায়, নাম বলবো না। সেই ম্যাট্রিয়া মেডিকা পড়ে আমার এক ধরনের চিন্তা মাথায় প্রবেশ করেছিল, এক ধরনের চিন্তা, এবং কিছু কিছু তথ্য ভুল ধারণা প্রবেশ করেছিল, ভুল চিন্তা পদ্ধতি প্রবেশ করেছিল সেই ম্যাট্রিয়া মেডিকাটি পড়তে গিয়ে। পরবর্তী জীবনে আমি তা সংশোধন করেছি, সংশোধন করে নিয়েছি, কিন্তু এখনো নামটা তো মনে আছে আমার, আমি কোন ম্যাট্রিয়া মেডিকা পড়েছিলাম প্রথমে। এই ম্যাট্রিয়া মেডিকাটি যদি একজন চিকিৎসক কিছুটা পরিপক্ক, কিছুটা, সবটুকু নয়, কিছুটা পরিপক্ক হবার পরে পড়েন, একজন শিক্ষার্থী বেশ কয়েকটা ম্যাট্রিয়া মেডিকা পড়ার পরে পড়েন, তাহলে কিন্তু তার এই ত্রুটিটা হবে না। সে বুঝতে পারবে যে আমার এইটুকু আপাতত প্রয়োজন নেই, এইটুকু আপাতত অ্যাভয়েড করতে হবে। এখানে তিনি তার সময়ের অভিজ্ঞতাটি বর্ণনা করেছেন, কিন্তু সর্বপ্রথম যদি কেউ ওই বইটি পড়ে, আমার যে সমস্ত ত্রুটি হয়েছে তারও হবে। পরবর্তীতে কি হয়, এখনো যখন আমি শুদ্ধ চিন্তাটি প্রয়োগ করতে চাই না, ওটা মনে হয় আগে, দেন ওটাকে সরাতে হয়, তারপর শুদ্ধ চিন্তা। আমার 1 মিলি সেকেন্ড বা হয়তো বা 1 ন্যানো মিলি সেকেন্ডের মতো সময় নষ্ট হলেও হয়, এটা আজও হয়। তো এই ধারাবাহিকতা রক্ষা, এই ফার্স্ট ইমপ্রেশন, এগুলো খুবই গুরুত্বপূর্ণ, এবং সেই সাথে অনুভূতিটিও বটে। আপনি একটা উদাহরণ দিচ্ছি, অনুভূতিটি কেন গুরুত্বপূর্ণ। এই অর্গাননের কথাটি বারবারই চলে আসে। দেখুন, এই আমি পড়াশোনা করি, অনেক কিছুই করি, খালি পড়াশোনা না, আরো অনেক কিছুই আমি শিখাই, অনেক কিছুই করি। এখন আমি যা লক্ষ্য করেছি, অত্যন্ত গুরুত্বপূর্ণ হলো মুড। আপনার কোন সময় কোন মুডটি থাকে। সাপোজ আপনি অর্গানন, ম্যাট্রিয়া মেডিকা, রেপার্টরি
ফিলোসফি, 4টা বই আপনার সামনে উপস্থিত। আপনার কি ধারণা একটা নির্দিষ্ট সময়ে 4টি বই আপনি একরকম মনোযোগ দিয়ে পড়তে পারবেন? আপনারাই বলুন। আপনার যখন ওয়েস্টার্ন গল্প পড়তে ইচ্ছা করে তখন কি আপনি খুব আখতারুজ্জামান ইলিয়াসের সাহিত্য নিয়ে বসতে পারবেন? কিংবা যখন খুব রোমান্টিক একটা নভেল পড়তে ইচ্ছা করছে তখন কি আপনি সায়েন্স ফিকশন নিয়ে বসবেন? যখন আপনার ওই রোমান্টিক নভেলের মুডটি থাকবে, এই মুডটি সমস্ত কিছুর মধ্যেই থাকে, পড়াশোনার ক্ষেত্রে থাকে, সঙ্গীতের ক্ষেত্রে থাকে, শিক্ষার ক্ষেত্রে থাকে, সমস্ত ক্ষেত্রটিতে এই মুডের ব্যাপারটি থাকে। তো এখন কথা হচ্ছে যে আপনার মধ্যে যদি সেই মুডটি না থাকে তবে সেই ক্ষেত্রটিতে আপনি অগ্রগতি করতে পারবেন না। এটাই কিন্তু অর্গানের ক্ষেত্রে সেদিন কিন্তু এটাই বলা আমার আসলে বেসিক্যালি, মুডটি আছে কিনা। 100 জন শিক্ষার্থী হোমিওপ্যাথি পড়তে আছে, তার মধ্যে কতজন হোমিওপ্যাথ হতে পারে, কতজন পারে? আসলে তাদের সিংহভাগের মধ্যে হোমিওপ্যাথির মোডটিই নেই। হোমিওপ্যাথির যে মোডটি থাকতে হবে তাদের মধ্যে সেটা আদৌ কোনোদিন ছিল না। ওটা আমরা প্রথমেই টের পেতাম যদি প্রথমেই জিজ্ঞাসা করা হতো ইন্টারভিউর মাধ্যমে যে তার মধ্যে আসলে কতটুকু সম্ভাবনা রয়েছে। মুদ্রা কথাটি হলো যে এই অনুভূতি, এই ধারাবাহিকতা, এই মুড, এই ফার্স্ট ইমপ্রেশন পড়াশোনার ক্ষেত্রে এই বিষয়গুলো খুব জরুরি, এগুলো খেয়াল রাখতে হয়। আপনি এটাতে সচেতন হয়েছেন এবং আমার বইটি আপনাকে সচেতন করতে পেরেছে, শিক্ষার্থীর শিক্ষা সংকট বইটি, এজন্য আমি সত্যিকার ভাবেই আনন্দিত। অন্তত পক্ষে আমি জানলাম যে মরার আগে যাই হোক একজনের মানুষের আমার বইটি উপকার করেছে। থ্যাংক ইউ সাইমুর রহমান আপনার আগ্রহের জন্য, এবং আপনার আগ্রহকে আমাদের মূল্যায়ন করা উচিত। আশা করি আপনাদের এই দুটো অধ্যায় হয়ে গেল। আগামীতে আমাদের যে অধ্যায়গুলো আমরা আগামী ক্লাসে পড়ব তা হচ্ছে দ্য পজিশন অফ স্পেশালিস্ট ইন থেরাপিউটিক্স, অর্থাৎ ওষুধ চর্চায় বা ওষুধ প্রয়োগে, ওষুধ প্রয়োগ বিদ্যায় বিশেষজ্ঞের ভূমিকা। তো আশা করি আবার আগামী ভিডিওতে, আগামী অনুষ্ঠানে আবার আপনাদের সাথে দেখা হবে আমাদের আগামী পর্বে, আমাদের এই লেজার রাইটিংস এর অনুবাদ ক্লাসে। সবার উপস্থিতি কামনা করছি এবং সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন সেই প্রত্যাশা রেখে আমি আমাদের আলোচনা এখানেই সমাপ্ত করছি। ধন্যবাদ সবাইকে।